স্ক্রিন এখন দেখা যাচ্ছে ঠিক মতো? হ্যাঁ, দেখা যাচ্ছে। জি, ঠিক আছে। তো আমরা হচ্ছে ধারার যোগফল নিয়ে কথা বলবো, ঠিক আছে? তো ধারার যোগফল এই টপিকটা দুইটা পার্টে আমরা আলোচনা করব। ধারার যোগফল আমরা কিছু ধারা দেখব যেগুলোকে আমরা বলি হচ্ছে বীজগাণিতিক ধারা, ঠিক আছে? আবার কিছু ধারার যোগফল আমরা দেখব যেগুলো হচ্ছে ত্রিকোণমিতিক ধারার যোগফল, ঠিক আছে? এই দুই ধরনের ধারার যোগফল দেখব। তো শুরুতে আমরা বীজগাণিতিক ধারার যোগফলটা নিয়ে একটু কথা বলি। ইংলিশে বলা হয় অ্যালজেব্রিক সামেশন অফ অ্যালজেব্রিক সিরিজ। অ্যালজেব্রিক সিরিজের সামেশন আমরা একটু দেখি, এগুলো না আপনারা পারেন, ঠিক আছে? অ্যালজেব্রিক সিরিজ শুনেন, ধারার ক্ষেত্রে অ্যাকচুয়ালি অনেক ধরনের ধারা হইতে পারে, ঠিক আছে? আমরা অনার্স লাইফে ফান্ডামেন্টাল ম্যাথস এই কোর্সে আমরা অনেক ধরনের ধারা নিয়ে আলোচনা করছি। অনেক ধরনের ধারার যোগফল বের করা যায়, বিভিন্ন ওয়ে আছে। তো এই অনেক ধরনের ওয়ে আমরা 49তম বিসিএস এ পড়াইছি, পড়ানোর পরে দেখলাম যে আসছে কোন জায়গা থেকে, সমান্তর ধারা, গুণোত্তর ধারা, এইসব জায়গা থেকে কোশ্চেন আসছে। তো এবার আমরা একটু মডিফাই করছি আমাদের ক্লাস লেকচার। তো আমরা কমন টপিক গুলাই একটু সামারাইজ হইতে পড়বো। তো প্রথমে আমরা দেখব সমান্তর ধারা বা অ্যারিথমেটিক প্রোগ্রেশন বলা হয়, এপি বলা হয়। বাংলা হচ্ছে কি সমান্তর ধারা। সমান্তর ধারা নিয়ে আপনারা যা যা জানেন আমরা ওগুলো একটু সামারাইজ করব, ঠিক আছে? তো সমান্তর ধারার ব্যাপারে আপনারা কি কি জানেন? সমান্তর ধারা ধরেন 2, 4, 6, 8, এটা কি একটা সমান্তর ধারা। কেন এটা সমান্তর ধারা? সমান্তর কথাটার মধ্যে দেখেন সম অন্তর, সমান্তর মানে কি সম অন্তর, অন্তর মানে হচ্ছে বিয়োগফল। যেই ধারার যে কোনো দুইটা পদের বিয়োগফল হচ্ছে কি থাকে, সেম থাকে। এই 4 থেকে 2 বিয়োগ করেন পাবেন হচ্ছে 2, 6 থেকে 4 বিয়োগ করেন পাবেন হচ্ছে 2, 8 থেকে 6 বিয়োগ করেন পাবেন হচ্ছে 2। অর্থাৎ ধারার প্রতি দুইটা পদের মাঝখানের যে বিয়োগ ফলটা, সেই বিয়োগ ফলটা সেম। এটাই হচ্ছে কি কি সমান্তর ধারা। তো সমান্তর ধারার ক্ষেত্রে কোন জিনিসগুলো আমাদের ফর্মুলা হিসেবে মনে রাখতে হবে সেগুলো আমরা একটু লিখে দিব, ঠিক আছে? তো সমান্তর ধারার আমরা প্রথমে দেখব এনতম পদ। সরি, কি আসলে এটা? আচ্ছা, সমান্তর ধারার প্রথমে আমরা দেখব কি সমান্তর ধারার মধ্যে কি কি জানা লাগবে আমাদের। আমরা দেখব এনতম পদ। এনতম পদ কত হবে? এনতম পদ এ এন ইজ ইকুয়াল টু হবে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। আপনারা কি পরিচয়গুলো জানেন? এখানে হচ্ছে ডি জি। হচ্ছে কি অন্তরটা, রাইট? ডি জি। হচ্ছে সাধারণ অন্তর। ডিকে কি বলা হয়? সাধারণ অন্তর। আপনারা এগুলো 9-10 এর স্টুডেন্ট অনেকে পড়ান, অনেকে 9-10 তো এগুলো পড়ছেনই, তো এগুলো জানেন। ডি হচ্ছে সাধারণ অন্তর, আর এ হচ্ছে কি প্রথম পদ। প্রথম পদ। প্রথম পদ। এখন আমরা আরেকটা জিনিস জানবো, সেটা হচ্ছে প্রথম এন পদের যোগফল বা সমষ্টি। প্রথম এন পদের যোগফল বা সমষ্টি, এটাকে আমরা বারবার কি আসতেছে, এটাকে আমরা এস এন দিয়েও প্রকাশ করি। এস এন দিয়েও প্রকাশ করি। এস এন এর ফর্মুলা আছে দুইটা, বাট আনফরচুনেটলি আমরা প্রথম ফর্মুলাটা পড়াইছিলাম, পরীক্ষায় আসছিল সেকেন্ড ফর্মুলাটা, আমাদের অনেক স্টুডেন্ট 49 মতে এই সেকেন্ড ফর্মুলা পারে নাই। 2a প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। আচ্ছা, আপনারা কি এই ফর্মুলাটা পড়ছেন না? সমান্তর ধারার এন, প্রথম এন পদের যোগফল। আমাদের 9-10 এর জি। বই কিন্তু, আমাদের বাংলা মিডিয়ামের বই কিন্তু এটা দেওয়া ছিল, বাট ইংলিশ জি মিডিয়ামের যে জি বইগুলো ভাইয়া, আছে এটা পুরো। এটা পড়ছিলাম। বাট ইংলিশ মিডিয়ামের বইগুলোতে ছিল এইটা n/2 ইন্টু এন প্লাস এল, ঠিক আছে? তো আমাদের ব্যাচের অনেক স্টুডেন্ট যারা ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট পড়াইছে তারা এই জিনিসটা পারছে। যেমন এই যে আপনার আমাদের গ্রুপে একজন আছে না, আমাদের ফ্রেন্ড, যে আপনাদের হচ্ছে ডাউট সলভিং এর কাজ করে বা ভিডিও কাজ করে, সৌরভ দাস, সে এটা পারছে খুব ইজিলি, কারণ সে ইংলিশ মিডিয়াম স্টুডেন্ট পড়ে। তো ওদের বইগুলোর মধ্যে এটা ছিল, ঠিক আছে? প্রথম এন পদের যোগফলের এই দুইটা ফর্মুলাই আছে, তো আমরা এই দুইটাই জেনে রাখবো, ঠিক আছে? দুইটা সেম, আসলে দুইটা আসলে সেম। এখানের পরিচয়টা একটু জেনে রাখেন। এল মানে হচ্ছে শেষ পদ। এল মানে কি? এল মানে হচ্ছে শেষ পদ।
শেষ পদ না জানলে আবার এই ফর্মুলা দিয়ে করতে পারবেন না। প্রথম এন পদের যোগফলের ফর্মুলাটা আমরা বুঝে গেলাম। এখন আরো কিছু বিশেষ সূত্র আছে যেগুলো আমরা ইংলিশ মিডিয়ামের বিভিন্ন বইতে পাইছি, ওগুলো এবার আমরা একটু অ্যাড করে দিব, কোনো রিস্ক নিতে চাই না। আগের বার আমরা একটা কোশ্চেন আমরা কম কমন পাইছি, আমাদের বইও ছিল না। তো প্রথমত দেখেন, ডি মানে এটা তো আপনারা জানেন A2 মাইনাস A1, দ্বিতীয় পদ মাইনাস কি প্রথম পদ, এটা তো জানেন, এটা না জানা কিছু নাই। ধরেন প্রথম পদ ডি, সাধারণ অন্তর কিভাবে বের করে এটা আপনারা জানেন। এন কে আমরা অন্য আরেকভাবে বের করতে পারি। এস এন থেকে আমরা যদি এস এন মাইনাস ওয়ান কে বিয়োগ করি তাহলেও কিন্তু এ এন পেয়ে যাবেন। এই আমাদের যে এ এন এর যে ফর্মুলাটা আছে না, এ এন ইজ ইকুয়াল টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, এই ফর্মুলাটা কিন্তু আপনারা আনতে পারবেন চাইলে। এন তম পদের যোগফল এস এন থেকে এন মাইনাস ওয়ান তম পদের যোগফলকে যদি বাদ দিয়ে দেন তাহলে কিন্তু আপনি এন তম পদটা পেয়ে যাবেন। খুবই সিম্পল লজিক। দেখেন 10টা পদের যোগফল আছে আপনার কাছে 100, আর 9টা পদের যোগফল হচ্ছে কত, ধরেন 90। তাহলে 10 নম্বর পদটা কত, টেন্থ পদের মান কত বলেন তো, 10, রাইট? 10 পদের মান কত, 10। কারণ প্রথম 10টা পদকে যোগ করলে পাচ্ছি 100, প্রথম 9টা পদকে যোগ করলে পাচ্ছি 90, তাহলে 10 নম্বর পদটা কত, 10। তাহলে এ এন কি হবে, এন নাম্বার পদ, এন নম্বর পদ হচ্ছে প্রথম এনটা পদের যোগফল থেকে এন মাইনাস ওয়ানটা পদের যোগফলকে বিয়োগ করে দেন, তাহলেই আপনি পেয়ে যাচ্ছেন। আরো একটা ফর্মুলা আমরা যে ওই বইগুলোর মধ্যে পাইছি সেটা হচ্ছে এ এম প্লাস এন। আপনি যদি এম প্লাস এন তম পদ বের করতে চান তাহলে আপনি যেটা করতে পারবেন, এম তম পদেরটার মান যদি আপনি জানেন তার সাথে যদি এন ইন্টু ডি যোগ করে দেন তাহলেই আপনার কি চলে আসবে, এম প্লাস এন তম পদ চলে আসবে। ঠিক আছে, এইটাও একটা ফর্মুলা। সমান্তর দ্বারা আমরা কিছু ফর্মুলা দেখলাম। আচ্ছা, সমান্তর দ্বারা এখানে আমরা 5টা ফর্মুলা দেখলাম। এই 5টা ফর্মুলা নিয়ে কোনো কোশ্চেন আছে কিনা আপনাদের বলেন, এগুলো তো আপনারা জানেনই ম্যাক্সিমাম। লাস্টের ফর্মুলাটা কি লিখলেন? লাস্টের ফর্মুলাটা হচ্ছে ভাইয়া, আপনাকে আমি বললাম এম প্লাস এন তম পদ বের করতে। তাহলে আপনি যদি এম তম পদের মানটা জানেন তার সাথে এন ইন্টু সাধারণ অন্তরকে যদি গুণ করে যোগ করে দেন তাহলে আপনি কি এম প্লাস এন তম পদ পেয়ে যাবেন। মনে করেন আপনাকে বললাম সমান্তর ধারার মনে করেন আপনার 25তম পদের মান হচ্ছে কত, বললাম 25তম পদের মান বললাম মনে করেন 50, ঠিক আছে? হ্যাঁ, আর মনে করেন আমি বললাম তাহলে সমান্তর ধারার তুমি ইহাটা বের করো, 30তম পদ বের করো। তো 30 কে কি লিখতে পারি 25 প্লাস 5? হ্যাঁ হ্যাঁ, লেখা ভাই। তাহলে আমরা এটাকে পরে ফর্মুলা হিসেবে লিখতে পারবো এ 25 প্লাস 5 ইন্টু সাধারণ অন্তর আছে না, সাধারণ জি, অন্তর মান কত, ওই ডিটা বসাই দিলে আপনি কি পেয়ে যাবেন, এ 30 এর মানটা পেয়ে যাবেন। এই টাইপের কেসে কাজে লাগবে আর কি এই ফর্মুলাটা। ঠিক আছে, তাহলে এই ফর্মুলাটা কি বুঝাইছে, এম প্লাস এন তম পদ বের করতে বলছে। তাহলে এম তম পদের মানটা যদি আপনার জানা থাকে তখনই আপনি এই ফর্মুলাটা ইউজ করবেন, এম তম পদ প্লাস এন ইন্টু ডি। এটা করলে আপনি কি পেয়ে যাবেন, এম প্লাস এন তম পদ পেয়ে যাবেন। বুঝতে পারছেন কিনা বলেন, সমান্তর দ্বারা এই ফর্মুলাগুলো ক্লিয়ার কিনা? বুঝতে পারছি। ওটা মুইসা দিলেন, হ্যাঁ, ওটা বুঝতে থাকবে পারছি। নাকি? বুঝছেন? জি। বুঝতে পারছি, কিন্তু ওটা মুছে দিলেন, ওটা থাকলে তো ভালো হইতো। আচ্ছা, তাহলে এখানে লিখে দিই লিখে দেন। এ 25 ইজ ইকুয়াল টু, মনে করেন একটা এক্সাম্পলের মতো আর কি, ধরেন এক্সাম্পল এটা থাকলে ভালো হয়। না না, এটা 50। তাহলে এ 25 প্লাস 5 ইজ ইকুয়াল টু হচ্ছে কি হইতেছে, এ 25 প্লাস 5 ইন্টু ডি। ঠিক আছে, এটা আপনারা দেখে নিন। এবার আসেন আমরা গুণোত্তর ধারা, বাকি ইংলিশে কি বলা হয়, কি রে এটা কি আসে বারবার, গুণোত্তর ধারা। গুণোত্তর ধারাকে ইংলিশে কি বলা হয় কেউ জানেন? জিওমেট্রিক সিরিজ। জিওমেট্রিক সিরিজ বা জিওমেট্রিক প্রোগ্রেশন। গুণোত্তর ধারা, তো গুণোত্তর ধারার ফর্মুলা গুলো আমরা সবাই জানি, জাস্ট ফর্মুলা গুলো কি করবো। আচ্ছা, সমান্তর ধারার ক্ষেত্রে আরো একটা জিনিস আমি আপনাদেরকে একটু বলি, এটা জেনে রাখেন, এটা আপনারা এমনিও বুঝবেন, নর্মালি কমন সেন্স থেকেও বুঝবেন। ধরেন সমান্তর ধারার পর পর 3টা পদ, একটা A1 A2 আর একটা হচ্ছে A3, এদের মধ্যে রিলেশনটা কি বলতে পারবেন কেউ? A1 A2 আর A3 এর মধ্যে একটা রিলেশন আছে। রিলেশন হচ্ছে এরা যদি সমান্তর ধারায় থাকে A1 তাহলে plus A3
ইকুয়াল টু হবে নাকি ভাই? ভেরি গুড। a1 প্লাস a3 ইজ ইকুয়াল টু 2 ইন্টু a2, রাইট? আচ্ছা ঠিক 2 আছে। ইন্টু a2। কেউ এটা বুঝতে পারেন এমন কেউ আছেন? ধরেন সমান্তর ধারাটা লেখেন, 5 5 প্লাস 10 প্লাস 15, এটাকে সমান্তর ধারা, রাইট? তাহলে এবার দেখেন, 5 আর 15কে যোগ করেন, 5 আর 15কে যোগ করলে যা আসতেছে, মাঝখানের পদটাকে আপনি 2 দিয়ে গুণ করেন, 2 ইন্টু 10, দেখেন একই আসতেছে। ঠিক আছে, এটা হচ্ছে সমান্তর ধারার ক্ষেত্রে এই জিনিসটা কাজ করে। মানে মাঝের পদটাকে 2 দিয়ে গুণ করবেন, ফার্স্টের আর থার্ড পদটাকে গুণ করবেন, তাহলে কি সেম আসবে। ঠিক আছে, এটা হচ্ছে সমান্তর ধারার ক্ষেত্রে কাজ করবে। এবার আসলে গুণোত্তর ধারার ক্ষেত্রে আপনারা কি কি জানেন বলেন? গুণোত্তর ধারার ক্ষেত্রে কোন জিনিসটা কি হইলো? তাই তো, কিছু তো শুনতে পাচ্ছি না, ভাইয়াকে নিজে নিজে মিউট হয়ে গেল। ভাই আমার কথা কি শোনা যাচ্ছে? জি, একদম জি এখন যাচ্ছে ভাইয়া। না ভাই। আসলে ভাই ওই যে কারেন্ট চলে গেছে, তো আমি ওই যে মোবাইলের ডাটাতে আবার অ্যাড হইলাম আর কি। ঠিক আছে, তো যাই হোক, আহ, এরকম হয় নাই কখনো, আজকে আর কি কারেন্টটা চলে গেল। তো গুণত ধারা নিয়ে কথা বলতেছিলাম। তো গুণত ধারা নিয়ে আসেন আমরা আবার আলোচনায় ব্যাক করি। আমার এমনি তো সবকিছু কথাবার্তা ক্লিয়ারলি শোনা যাচ্ছে নাকি, নাকি নেটওয়ার্কে কোনো সমস্যা করতেছে? না না ভাই ঠিক। ঠিক আছে এখন। ঠিক আছে, আচ্ছা। গুণত ধারা নিয়ে কথা বলতেছিলাম। গুণত ধারার ক্ষেত্রে ভাই কি থাকে, প্রথম পদ যদি এ হয়, পরের পদ কি হয়, এ আর হয়, পরের পদ এ আর স্কোয়ার হয়, এভাবে করে চলতে থাকে। অর্থাৎ এই পদ আর এই পদের মাঝখানে আপনি যদি সেকেন্ড পদকে প্রথম পদ দিয়ে ভাগ করেন, আপনি পাবেন আর। আপনি যদি থার্ড পদকে সেকেন্ড পদ দিয়ে ভাগ করেন, এ আর স্কোয়ারকে এ আর দিয়ে ভাগ করেন, আপনি পাবেন কত, আর। অর্থাৎ প্রথম পদের সাথে আর গুণ করেন, সেকেন্ড পদ পাবেন, সেকেন্ড পদের সাথে আর গুণ করেন, থার্ড পদ পাবেন। এটাকে বলা হয় সাধারণ অনুপাত। এখানে একটা কি থাকে, সাধারণ অনুপাত থাকে। সেখানে একটা কমন রেশিও বা সাধারণ অনুপাত থাকে। কমন রেশিও বা কি থাকে, সাধারণ অনুপাত থাকে, যেটাকে আমরা আর বলি। এটাকে আমরা কি বলি, আর বলি। ঠিক আছে, তো এখন এর ক্ষেত্রে আমাদের কি কি ফর্মুলা জানা লাগবে, এগুলো আপনারা 9-10 থেকে জানেন। এনতম পদ, এনতম পদ কি, এ এ আর এন এন মাইনাস ইকুয়াল ওয়ান। টু কি, এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। আর যদি আমি বলি প্রথম এন পদের যোগফল, দুইটা আছে না? দুইটা আসলে সেম অ্যান্সারই আছে, যেটা দিয়েই করেন। তারপর আমরা দুইটাই শিখাই, এ আর টু, হুম। কিন্তু আমি আলটিমেটলি সবসময় দেখছি যে সেম অ্যান্সারই আসে, আমি এই জন্য একটা যে কোনো একটা ইউজ করি, কোনো কিছু ম্যাটার করে না। আমি আপনাদেরকে 3টা ফর্মুলা দেখাবো এখানে। এখানে আপনি চাইলে আপনি 3টা ফর্মুলা বানাইতে পারেন এগুলার থেকে। আর যদি 1 থেকে বড় হয় তাহলে উপরেরটা ইউজ করবেন, এ ইন্টু 1 - r⁴ ডিভাইডেড বাই 1 - r। তাহলে আপনারা কি করবেন, আর যদি 1 থেকে ছোট হয় তাহলে আপনি সেকেন্ডটা ইউজ করবেন। আর এন এ হবে, এটা হয়ে যাবে এন এ, যখন আর ইজ ইকুয়াল টু কত হবে, 1 হবে। আর ইজ ইকুয়াল টু 1 হইলে এটা কি হয়ে যাবে, এন এ হবে। তো এটাও একটু বোঝার চেষ্টা করেন। আর ইজ ইকুয়াল টু 1 মানে কি ভাইয়া, আর এর ভ্যালু যদি 1 হয়, বলে তো প্রথম পদ এ, এখানে আর এর জায়গায় 1 বসান, তো তাহলে দ্বিতীয় পদ কত হবে ভাইয়া, এ। তৃতীয় পদের মান কত হবে, এ। সবগুলা পদের মান তো এ এ এ। তাহলে এন সংখ্যক পদকে যদি যোগ করেন তাহলে কয়টা এ পাবেন, দুইটা এর যোগ করলে 2 এ পান, তিনটা এর যোগ করলে 3 এ পান, তাহলে এন সংখ্যক এর যোগ করলে এন এ পাবেন না, এন জি। এ পাবেন। তো ওই হিসেবে আর কি ফর্মুলা হচ্ছে, আর ইজ ইকুয়াল টু 1 হইলে এটা হয়ে যাবে কি, এন এ হয়ে যাবে। ঠিক আছে, এটা হয়ে যাবে এন এ। তাহলে আমরা এই ফর্মুলাটা বুঝতে পারলাম। ঠিক আছে, গুণিত ধারার ক্ষেত্রে এই দুইটা ফর্মুলাই আছে, আরো একটা ফর্মুলা আমি অ্যাড করতে চাই। এটা আপনারা অনুপাত চ্যাপ্টারের মধ্যে 9-10 পড়ছেন। ধরেন এ বি সি তিনজনই কিসে আছে, জিওমেট্রিক প্রোগ্রেশনে আছে, গুণিত ধারায় আছে। তাহলে আমরা কি বলতে পারি বলেন তো, বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এসি বলতে পারি না? জি। এটা বুঝছেন কিনা, কেউ যদি না বুঝেন আমি তো এক লাইনে বলি। গুণিত ধারার মধ্যে কি থাকে, সাধারণ অনুপাত গুলো সেম থাকে, মানে অনুপাত গুলা কি থাকে, সেম থাকে। সো বি আর এ এর অনুপাত কি, বি বাই এ। সি আর বি এর অনুপাত কি ভাইয়া, সি বাই বি। এখন দেখেন এই লাইন থেকে আপনি বজ্র গুণন করেন, বি স্কোয়ার ইজ ইকুয়াল টু আপনি এসি পেয়ে যাচ্ছেন, রাইট? বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এসি পেয়ে যাচ্ছেন। তো এখান থেকে আর কি গুণিত ধারা থেকে আমরা এই জিনিসটা
লিখতে পারি। তাহলে আমরা জি ভাইয়া, সমান্তর ধারা, হ্যাঁ এটা তো মনে হয় সমানুপাতের শর্তের মধ্যে ছিল মনে হয়। হ্যাঁ, ওই যে আমাদের একটা কথা বলছিলাম আমরা, সমানুপাত, আমাদের ক্রমিক সমানুপাত, ক্রমিক ক্রমিক সমানুপাত হলে সমানুপাত, জি জি। বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এসি হয়। তো গুণিত ধারার ক্ষেত্রেও কিন্তু সেম জিনিসটা কাজ করে, ঠিক আছে? তো আমরা গুণিত ধারারও কিছু জিনিস দেখলাম। এখন আসলে সমান্তর গুণিত ধারার বাইরেও কিছু ফর্মুলা আছে, কিছু ধারার কিছু ফর্মুলা আছে, একদম কমন কিছু ফর্মুলা আছে, ওগুলো আমরা জেনে রাখি। ঘন বা বর্গের কিছু ফর্মুলা আছে, আহ, কিছু পরিচিত ধারা, পরিচিত কিছু ধারা এখন আমরা দেখবো। ভাইয়া, জি ভাইয়া। আর গুণন কোনটা? বজ্র গুণন এটা হইলে? একই তো ভাইয়া, এই যে কোনাকুনি গুণ করলেই তো এটা আর গুণন বজ্র গুণন যেটাই বলেন, একই। দুইটা নাম জাস্ট, আর গুণন বা বজ্র গুণন। এই আর কি, নাম এক এক জায়গায় এক এক ভাবে বলে আর কি। তো এবার আসেন কিছু কমন বা পরিচিত কিছু ধারার ব্যাপারে আমরা একটু জানি। এটা আপনারা জানেন, আমি জাস্ট আজকের ক্লাসে রিভিউ করতেছি, মানে আমরা অ্যাকচুয়ালি শিখার মতো জিনিসগুলো শুরুতে শিখে ফেলছি ম্যাক্সিমামে। আর আর কিছু জিনিস শিখার বাকি আছে, যেগুলো হচ্ছে আমরা শুধু কলেজের জন্য আছে। আজকের লেকচারের মাধ্যমে কিন্তু আমাদের স্কুল আর কলেজ কমন চ্যাপ্টারগুলো শেষ, এরপর থেকে কলেজের আলাদা ক্লাস হবে, স্কুলের আলাদা ক্লাস হবে, ঠিক আছে? তো আমরা আহ এখন জাস্ট রিভিউ করছি, যেগুলো আপনারা জানেন ম্যাক্সিমামই। 1+2+3, দেখেন তো, এটাকে আমরা বলতেছি কি, এন স্বাভাবিক সংখ্যার যোগফল, প্রথম এন সংখ্যক পদের যোগফল কি হবে। এটাকে চাইলে আবার আপনি ইয়াও লিখতে পারেন, সামেশন অফ কেও লিখতে পারেন, যেখানে কে ইজ ইকুয়াল টু 1 থেকে এন। এটার ভ্যালু কত হয় আমরা কিন্তু এটা পড়ছি, এন ইন্টু এন n plus প্লাস 1 প্লাস ওয়ান এন by প্লাস 6 ওয়ান ডিভাইডেড বাই টু, তাই না? এন 2 প্লাস ওয়ান ডিভাইড বাই টু। আবার আমি যদি 1 2 এদেরকে এভাবে যোগ না করে 1 স্কোয়ার যোগ 2 স্কোয়ার যোগ 3 স্কোয়ার যোগ ডট 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 এন স্কোয়ার এইভাবে করি, তাহলে আমরা কি পাচ্ছি? তখন একটা ফর্মুলা আছে, এন ইন্টু এন প্লাস ওয়ান ইন্টু 2n এন plus প্লাস 1 ওয়ান ডিভাইডেড বাই ডিভাইডেড 6 লেখা যায়। আর যদি আমি কিউব করে যোগ করি, 1 কিউব যোগ 2 কিউব যোগ 3 কিউব, এইভাবে যদি করি যোগ এন কিউব, তখন এটা কি হবে বলেন তো? n into n plus 1 divided 2 whole square. হোল স্কয়ার হবে। জাস্ট ওই প্রথম ফর্মুলাটাকে হোল স্কয়ার করে দিবেন। এখন আরো কিছু ফর্মুলা আছে, আরো কিছু ফর্মুলা আছে, এগুলো আমাদের অনেক সময় পরীক্ষা চলে আসে। এক, আজকে যে কি হইতেছে, 1+3 এরকম হচ্ছে কেন? একটা আপডেট নিল আমার ট্যাবটা গতকালকে, এরপর থেকে খালি সমস্যা হইতেছে, মানে অনেক নতুন ফিচার আসছে যেগুলো আমি বুঝতেছি না, কোথায় কোথায় হাত লাগতেছে আর কি বারবার কি চলে আসতেছে। আচ্ছা, 1 3 5 7, এই যে বিজোড় সংখ্যাগুলো আছে, আমরা যদি বিজোড় সংখ্যাগুলোকে যদি যোগ করি, তাহলে আমরা কি পাবো? এটাকে আমরা চাইলে সামারাইজ এভাবে 2k - 1 কেও আমরা সামেশন করতে পারি, কে ইজ ইকুয়াল টু 1 থেকে n। মনে রাখবেন, বিজোড় সংখ্যার যোগফলকে আমরা কি লিখতে পারি? বিজোড় সংখ্যার যোগফলকে আমরা n স্কয়ার লিখতে পারি। n square. নরমালি চিন্তা করে দেখেন, দুইটা বিজোড় সংখ্যার যোগফল কত? 4, 4কে লিখতে পারেন 2 স্কয়ার। তিনটা বিজোড় সংখ্যার যোগফল দেখেন কত আসে, 3 1 4 আর 1 5 9, 9কে আপনি 3 স্কয়ার লিখতে পারেন। অর্থাৎ n সংখ্যক বিজোড় সংখ্যার যোগফল কত হবে? n স্কয়ার হবে। আচ্ছা, এবার জোড় সংখ্যাগুলোকে একটু যোগ করে দেখি তো কত আসে। 1+2+6 ডট 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 2n, যেটাকে আমরা বলতে পারি সামেশন অফ 2k, k ইজ ইকুয়াল টু 1 থেকে n। এটাকে কত লেখা যায় জানেন? n ইন্টু n প্লাস 1। কিভাবে আসছে এটা প্রমাণটা কি দেখতে চান? এক লাইনের চাইলে বলে দিতে পারি। দেখেন দেখেন, এই লাইনটাকে আপনি 2 কমন নেন তো, 2 কমন নিলে কত পাবেন বলুন তো ভাইয়া? 1 প্লাস 1 plus 2 2 প্লাস plus এভাবে 4 করে করে কি n হবে না? আবার n দেখেন ঠিক 2 ইন্টু এই 2 এর ফর্মুলাটা আপনি কি পড়ছেন? n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2 পড়ছেন না? এই নিচের 2 উপরে 2 কাটাকাটি গেলে ওই জোড় সংখ্যাগুলোর যোগফলের ফর্মুলা কি আসে ভাইয়া? n ইন্টু n প্লাস 1 আসে না? এটা কি বুঝতে পারছেন কিনা? জি। তাহলে আপনারা বুঝে গেছেন। তো আমরা বীজগণিতিক সিরিজের মোটামুটি গুরুত্বপূর্ণ সিরিজগুলো দেখছি। আরো কিছু সিরিজ আছে যেগুলো আমরা দ্বিপদী বিস্তৃতির মধ্যে যেই ধারাগুলো পড়ছি, ওই ধারাগুলো আমি আপনাদেরকে এখানে অ্যাড করে দিতে চাই। দ্বিপদী বিস্তৃতিতে আমরা বেশ কিছু ধারা পড়ছিলাম, ওগুলো আমরা এখানে অ্যাড করে দিব। আচ্ছা, ওগুলো কি এখন অ্যাড করবো? আচ্ছা, করে ফেলি। আচ্ছা, ওগুলো আমি অ্যাড করে দিব। দ্বিপদী বিস্তৃতিতে আমরা কিছু ধারা পড়ছিলাম, ঠিক আছে? এগুলো আমরা বিস্তারের মাধ্যমে যে ধারাগুলো আসে, ঠিক আছে, বিস্তারের মাধ্যমে ধারা, জাস্ট এক জায়গায় সবগুলো জিনিস নিয়ে আসবো যাতে আপনাদেরকে পড়তে বা মনে রাখতে সহজ হয়।
এবং এক্সামে যাতে আপনারা চিনতে পারেন জিনিসগুলা। তো কিছু গুরুত্বপূর্ণ বীজগণিতিক ধারা বিস্তার করে যেগুলো আসে, দ্বিপদী বিস্তৃত অসীম বিস্তারের মাধ্যমে আসে। 1 - x ইনভার্স 1, অথবা এটাকে আমরা লিখি কি 1/1 - x, এভাবে লেখা হয়। এটার মান কত বলেন তো? 1 প্লাস এক্স 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব, এভাবে করে চলতে থাকে, রাইট? তো এইটা কখন আপনি ফর্মুলাটা লিখতে পারবেন? এটাও কিন্তু ভ্যালিডিটির একটা রেঞ্জ আছে। এর ভ্যালিডিটির রেঞ্জটা হচ্ছে যখন মডুলাস এক্সটা 1 থেকে ছোট, মডুলাস এক্সটা 1 থেকে বড় হইলে এটার লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডের মান সেম হয় না, ঠিক আছে? অর্থাৎ এই ধারাটা কখন সত্য হবে? যখন এক্স এর ভ্যালুটা -1 থেকে 1 এর মধ্যে থাকবে, তখনই এই ধারাটা কি হবে, আপনি ফর্মুলা হিসেবে ইউজ করতে পারবেন। এগুলোর প্রমাণ নাই, হ্যাঁ, প্রমাণ আছে ভাই। এগুলো একটু প্রমাণ প্রমাণ আমরা দিলে মনে প্রমাণ রাখতে আমরা আসলে সুবিধা হয়। প্রমাণ আসলে রিটেন ক্লাসগুলোতে দেখাই। তো এগুলা, এই ধারাগুলো না ভাই অত কঠিন না। এই যে মনে বিস্তারের রাখা মাধ্যমে যায় না ভাই, দেখেন, এই যে ওটা 1 মনে - করেন x ইনভার্স 1, তো দেখেন একদম 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার যা সিরিয়ালি হচ্ছে। আর 1 প্লাস এক্স ইনভার্স 1টা যদি আপনি দেখেন, এই ফর্মুলাটা কি, জাস্ট প্লাস মাইনাস প্লাস মাইনাস। আপনি যে কাজ করেন না এইখানে, এই প্লাস এক্স যেটা আছে, এই প্লাস এক্স কে আপনি এভাবে লেখেন 1 মাইনাস মাইনাস এক্স ইনভার্স 1। 1 প্লাস এক্স কে আপনি মাইনাস মাইনাস এক্স দিতে পারেন। মাইনাস মাইনাস এক্স দেওয়া মানে কি, আপনার যত জায়গায় এই ফর্মুলার এক্স আছে সব জায়গায় এক্স এর জায়গায় কি বসে যাবে, মাইনাস এক্স বসে যাবে। তাহলে এক্স এর জায়গায় মাইনাস এক্স বসান, কত হবে? 1 মাইনাস এক্স। এক্স স্কোয়ার তো যেমন আছে তেমনই থাকবে, এক্স কিউব আবার হয়ে যাবে মাইনাস এক্স কিউব, এক্স টু দি পাওয়ার 4 যেমন আছে তেমনই থাকবে, আবার এক্স টু দি পাওয়ার 5 আবার হবে মাইনাস এক্স টু দি পাওয়ার 5, এইভাবে আর কি এই ফর্মুলাটা আসবে। তাহলে যদি মাইনাস এক্স এর জায়গায় প্লাস এক্স আসে তাহলে কি হবে, চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স কিউব প্লাস, এভাবে করে চলবে। এটার ক্ষেত্রে ভ্যালিডিটি রেঞ্জ হচ্ছে মডুলাস এক্স লেস দেন 1, ঠিক আছে? তো আমি আপনাদেরকে আর এই দ্বিপদী বিস্তৃতি আর দুইটাই দেখাবো। আরেকটা হচ্ছে 1 - x ইনভার্স 2। যদি ইনভার্স 2 থাকে সেই ক্ষেত্রে ফর্মুলাটা মনে রাখা ইজি, 1 প্লাস 2x আবার 3x স্কোয়ার আবার 4x কিউব, এইভাবে করে করে আর কি জিনিসটা বাড়ে। এটার জন্য মডুলাস এক্স লেস দেন 1 হইলে সত্য হয়। আর যদি 1 প্লাস এক্স ইনভার্স 2 হয় সেই ক্ষেত্রে কি হবে, ওই জাস্ট এক ঘাতিগুলার কি হবে বা বিজোড় ঘাতিগুলার কি হবে, চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। 1 মাইনাস 2x প্লাস 3x স্কোয়ার মাইনাস 4x কিউব প্লাস 5x টু দি পাওয়ার 4, এরকম হবে, ঠিক আছে? এই ধারা এগুলো আমরা ইন্টারমিডিয়েট স্টুডেন্টদেরকে দ্বিপদী বিস্তৃতির ভিতরে এগুলো দিয়ে আমরা প্রচুর অঙ্ক করাই, ঠিক আছে? তো এগুলো আপনারা একটু মনে রাখবেন, এগুলা কাজে লাগবে। এবার আমরা আবার ক্যালকুলাসের মধ্যে, আপনারা যারা ইন্টার স্টুডেন্ট পড়াইছেন আপনাদের লাইফে, তো দেখবেন ক্যালকুলাসের মধ্যে আমরা অনেকগুলো ধারা ইউজ করি, ঠিক আছে? যেমন ই টু দি পাওয়ার এক্স এর একটা ধারা আছে। ই টু দি পাওয়ার এক্স এর ধারাটা আপনাদের মনে আছে কিনা? ই টু দি পাওয়ার এক্স এর একটা ধারা আছে, 1 প্লাস 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 এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল, এইভাবে করে চলতে থাকে, রাইট? এভাবে করে চলতে থাকে। তো ই টু দি পাওয়ার এক্স এর ধারাটা কি, আবার ই টু দি পাওয়ার এক্স এর ধারাটা কিন্তু অল এক্স এর জন্য সত্য। এটা কিন্তু আবার এক্স এর এমন না যে জাস্ট এক্স এর ভ্যালু -1 থেকে +1 এর মধ্যে হইলে এই ধারাটা সত্য হবে না। এই ধারাটা এক্স এর যে কোনো মান বসান, লেফট হ্যান্ড সাইডের মান আর রাইট হ্যান্ড সাইডের মান কি হবে, সমান হবে, ঠিক আছে? তো ই টু দি পাওয়ার এক্স এর, তাহলে ই টু দি পাওয়ার -x টা আপনি কিভাবে বের করবেন? এক্স এর জায়গায় কত বসাই দিবেন বলুন তো? এক্স এর জায়গায় এখানে এক্স আছে, মাইনাস এক্স। এখানে আপনি এক্স এর জায়গায় -x বসাই দেন। এক্স এর জায়গায় -x বসাইলে ওই বিজোড় ঘাতিগুলোতে আপনার চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, বাট জোড় ঘাতিগুলোতে স্কোয়ার বা টু দি পাওয়ার 4 গুলো তো চিহ্ন সেমই থাকবে। তাহলে ফর্মুলাটা আপনি নিজে জেনারেট করতে পারবেন, 1 - x প্লাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল মাইনাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স টু দি পাওয়ার 4 বাই 4 ফ্যাক্টোরিয়াল, এটাও ফর অল এক্স, এটা ট্রু, ঠিক আছে? জি, এখানে যে ফর অল এক্স বিলংস টু আমরা এন ধরবো নাকি আর ধরবো? না, ফর অল এক্স বিলংস টু আর হবে, সকল এক্স এর জন্য, রিয়েল নাম্বারের সকল ভ্যালুর জন্য এটা ট্রু হবে, ঠিক আছে? আচ্ছা, এবার আসেন এইগুলো থেকে আমি ই এর এটাও বলি। ই মানে কি ভাইয়া, এক্স এর ভ্যালু কত বসাইলে এটা ই আসবে? ই টু দি পাওয়ার এক্স এর ধারা তো আপনারা দেখে ফেলছেন, ই টু দি পাওয়ার এক্স এর ধারা দেখে ফেলছেন না? তাহলে ই টু দি পাওয়ার এক্স এর জায়গায় কত বসাবেন? এক বসাবেন না? এক্স এর জায়গায় 1 বসায় দেন, তাহলে রাইট হ্যান্ড সাইডে সব জায়গায় 1 বসে যাবে। 1 বসে গেলে কি হবে, 1 প্লাস 1
প্লাস 1/2 ফ্যাক্টোরিয়াল প্লাস 1/3 ফ্যাক্টোরিয়াল, এভাবে করে চলবে না? এভাবে করে চলবে, ঠিক আছে? ওকে, তাহলে তাহলে তো এটাও 2 প্লাস হয়ে যাচ্ছে। হ্যাঁ প্রথমে তো 1 1 যোগ করলে 2 হয়ে যাচ্ছে। হ্যাঁ, আপনি চাইলে 2 দিয়েও লিখতে পারেন, 2 প্লাস না, 1/2 ওখানে আসলে একটা অনি হবে। হ্যাঁ বলতেছি নাকি আসলে একটা অনি হবে? না না না, এই দুইটা ওয়ানই হবে, ঠিক আছে? এগুলো ই আসলে এর ওই যে মান তো 2.718, সেই হিসেবে 1 ধরলাম আর কি। হ্যাঁ, আপনি দেখেন এদেরকে যোগ করলে আপনি 2.71ই পাবেন, এই সবগুলাকে যদি যোগ করতে থাকেন, ঠিক আছে? আর ভাইয়া যে বললেন যে এখানে একটা না দুইটা হবে, এটা দুইটা একই হবে, কারণ আমরা তো e⁻x এর ফর্মুলা, এটা তো ট্রু। এই ফর্মুলাতে জাস্ট x এর জায়গায় কত বসাই দিতে ভাইয়া? 1 বসাই দিছি। সো দেখেন দুইটা দুই হবে। আপনি তাহলে পরের লাইনে আবার, আমি তো জাস্ট এই লাইন থেকে লিখছি, পরের লাইনে আপনি 2 প্লাস 1/2 ফ্যাক্টরিয়াল এভাবে লিখতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? মানে এবার হচ্ছে 1/ফ্যাক্টোরিয়াল 1 লেখা তো যায়, মানে 1 এর নিচে ফ্যাক্টোরিয়াল 1 ওটা লিখলে। হ্যাঁ, আচ্ছা তাহলে ওই ফরম্যাটটা লিখি নাকি, 1/1 ফ্যাক্টোরিয়াল 1/2 ফ্যাক্টোরিয়াল। এবার হয়তো বা আপনাদের জন্য ফরম্যাটটা মিল পাচ্ছেন আর কি। তো 1/0 ফ্যাক্টরিয়াল লেখা যায়। হ্যাঁ লেখা যায়। আচ্ছা আমি এগুলো জেনারেল ফর্মটা আপনাদের লিখে দিই, এগুলো জেনারেল ম্যাথমেটিক্যাল একটা ওই যে শর্টকাটে লেখায় না সামেশন দিয়ে এদের একটা ফর্ম আছে। সামেশন দিয়ে যে ফর্মটা হচ্ছে আপনারা নিজেরা জেনারেট করতে পারবেন। এন এর ভ্যালু হচ্ছে 0 থেকে, আমি যদি বলি এন এর ভ্যালু 0 থেকে ইনফিনিটি x⁻n/n ফ্যাক্টোরিয়াল, সরি x⁻n দিব কেন, এখানে তো এক্সই থাকবে না। আমি যদি বলি 1/n ফ্যাক্টোরিয়াল, দেখেন তো মিলে কিনা? এন এর ভ্যালু 0 বসান, 1/0 ফ্যাক্টোরিয়াল প্লাস, যেহেতু সামেশন চিহ্ন আছে মানে প্লাস বসবে, প্লাস এন এর ভ্যালু 1 বসবে, তাহলে 1/1 ফ্যাক্টোরিয়াল প্লাস এন এর ভ্যালু 2 বসবে, 1/2 ফ্যাক্টোরিয়াল। দেখেন তো এটা আলটিমেটলি এই এর এই পুরো সিরিজটাকে কিন্তু নিয়ে আসছে। তো e⁻x এরটা তাহলে বলেন তো সামেশন দিয়ে কিভাবে লিখতে পারি? সামেশন n = 0 থেকে ইনফিনিটি x⁻n/n ফ্যাক্টোরিয়াল, না ভাইয়া বলেন তো? x⁻n/n ফ্যাক্টোরিয়াল, রাইট? জি। কারণ n এর ভ্যালু 0 বসান একটা পাবেন, 1 বসান একটা পাবেন, এভাবে করে কিন্তু আপনি মান পেতে থাকবেন, ঠিক আছে? ওকে, n এর ভ্যালু। এবার বলেন তো এইটা বলতে পারবেন কেউ? এই যে এই 6 নম্বরটা, n = 0 থেকে ইনফিনিটি x⁻n/n ফ্যাক্টোরিয়াল তো থাকবেই, তার সাথে কি থাকবে জানেন? একটা -1 টু দি পাওয়ার -1 টু দি -1 থাকবে। কেন? কারণ হচ্ছে ওই যে চিহ্ন যে চেঞ্জ হচ্ছে এখানে, এই জন্য -1 টু দি পাওয়ার কিছু একটা আনতে হবে আপনাকে, কারণ একবার প্লাস একবার মাইনাস, এই ধর্মটা হচ্ছে -1 টু দি পাওয়ার n অথবা -1 টু দি পাওয়ার n - 1 -1 টু দি পাওয়ার n+1, এই জিনিসগুলোর এই সিকোয়েন্স গুলোর হচ্ছে থাকে। এদের একবার ভ্যালু আসে প্লাস, একবার ভ্যালু আসে মাইনাস। এই জন্য যেহেতু প্লাস মাইনাসের খেলা আছে, এখানে আমি -1 টু দি পাওয়ার n-1 দিয়ে দিলাম, ঠিক আছে? ভাইয়া শুধু n দিলে কি হবে? -1 টু দি পাওয়ার n। যদি n দেন তাহলে আপনি একটু হিসাব করে দেখেন তো আপনার ফর্মুলাটা মিলে কিনা। n এর ভ্যালু যদি 0 বসাই, প্রথম মিলে না ভাইয়া, দেখেন n এর ভ্যালু 0 বসাইলে প্রথম টার্মের ভ্যালু আসে নেগেটিভ, কিন্তু আমার তো প্রথম টার্ম ভাইয়া পজিটিভ। আমাকে এখানে n এর ভ্যালু n+1 দিতে পারেন চাইলে ভাইয়া, n+1 দিলেও কি মিলে? আচ্ছা আপনি কি বললেন, n এর ভ্যালু কত বললেন? -1 টু দি পাওয়ার n বললেন? জি জি। আচ্ছা -1 টু দি পাওয়ার n বললে কি আসে? n এর ভ্যালু 0 বসাইলে তো প্রথমটা পজিটিভ, n এর ভ্যালু 1 আসলে পরেরটা, ও ভাইয়া -1 টু দি পাওয়ার n ই তো মিলতেছে, আমি তো ভুল লিখছি। -1 টু দি পাওয়ার n ই মিলে, ঠিক আছে? আমার এই ফর্মুলাটা ভুল হয়েছে, ঠিক আছে? -1 টু দি পাওয়ার n দেন, দেখেন মিলে গেছে, দেখেন জি জি জি। n এর ভ্যালু 0 বসান, প্রথম পদ প্লাস, n এর ভ্যালু 1 বসান, দ্বিতীয় পদ হচ্ছে মাইনাস, n এর ভ্যালু 2 বসান, আবার 3 নম্বর পদ হচ্ছে প্লাস। সো আপনারটাই ঠিক, এখানে হচ্ছে -1 টু দি পাওয়ার n বসাইলে সুন্দর মতো মিলে যায়। আচ্ছা, আর ভাই 0 ফ্যাক্টরিয়াল মানে তো 1, তাই না? হ্যাঁ জি জি, 0 ফ্যাক্টোরিয়াল হচ্ছে বাই ডেফিনেশন 1। এটার By definition, মানে প্রমাণ অনেকে জিওমেট্রিক্যালি বিভিন্ন প্রমাণ দেখায়, বাট ওগুলো অ্যাকচুয়ালি প্রমাণের মতো হয় না। মানে ওই হচ্ছে ওই লিমিটিং ভ্যালু দিয়ে দেখায় আর কি, যে লিমিটিং ভ্যালুটা 1 এর দিকেই যায়, এভাবে করে দেখায় আর কি। তো যাই হোক, 0 ফ্যাক্টোরিয়াল 1 আপনারা মনে রাখবেন। তো এবার আসেন 1 প্লাস x বা 1 মাইনাস x, এদেরকে আমরা কিভাবে লিখতে পারি বলতে পারবেন? -1 1 মাইনাস x এর আগে দেখি, এটা আমি দেখেন x টু দি পাওয়ার n, আমি যদি সামেশন n = 0 থেকে ইনফিনিটি লিখি, x টু দি পাওয়ার n দিই, দেখেন তো মিলে না? n এর ভ্যালু 0 বসান, পাবেন হচ্ছে 1, n এর ভ্যালু
1 বসান পাবে হচ্ছে এক্স x, এর ভ্যালু 2 বসান x স্কয়ার। অর্থাৎ আমার তো প্রথম পদে x টু দি পাওয়ার 0, পরের পদে x টু দি পাওয়ার 1, পরের পদে x স্কয়ার, পরের পদে x কিউব, এরকম টার্ম থাকা দরকার। এটা তো মিলাই ফেলছি, কিন্তু আমার এখানে সহগগুলো তো মিলে নাই। সহগগুলো কি মিলছে? এই 2 নম্বর পদে 2 দরকার, 3 নম্বর পদে 3 দরকার, 4 নম্বর পদে তাহলে ভাই এন এন হলে তো হয়ে যায় তাহলে মনে হয়। হ্যাঁ, এখন আমরা n প্লাস 1 দিব ভাইয়া। n প্লাস 1 দিলে হয়ে যাবে, কারণ আমার n তো 0 থেকে শুরু হয়েছে, তো ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। 0 থেকে শুরু হয়েছে, তাহলে আমরা n প্লাস 1 দিয়ে দিব। আর এর এর 4 নম্বরটা এখন আপনারা পারবেন আমি জানি, কারণ 0 থেকে এখানে এখানে কি করতে হবে ভাই? -1 টু দি পাওয়ার কিছু অ্যাড করতে হবে, তাই না? -1 টু দি পাওয়ার n, ঠিক আছে না ভাই? এগুলো আপনারা বুঝে গেছেন। এবার -1 মাইনাস x ইনভার্স 1, এটার কত হবে ভাই? এটার মধ্যে তো কোনো সহগ টক নাই, তাহলে ওই আগেরটার মতোই হবে। n ইজ ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি x টু দি পাওয়ার n হবে, তাই না? আর এটা কি হবে? -1 টু দি পাওয়ার n x টু দি পাওয়ার n সামেশন n ইজ ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি। তো ভাই আপনারা যা যা দেখাইলাম, এই যে শর্ট ফর্মগুলো যে দেখাইলাম, এগুলো বুঝছেন কিনা সবগুলো? জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, এবার আমরা আরো দুই একটা ফর্মুলা বাকি আছে ভাই, ওগুলো দেখলে আমাদের শেষ আর কি। এই লন 1 মাইনাস এক্স আর আচ্ছা লন 1 প্লাস এক্স, লন 1 প্লাস এক্স এটা দেখাই আমি ছেড়ে দিব, আমাদের বীজগণিত সিরিজ শেষ। লন 1 প্লাস এক্স হচ্ছে কি ভাইয়া? ফর্মুলা মনে আছে কিনা কারো? দেখেন, এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই 2, এখানে কিন্তু ফ্যাক্টোরিয়াল নেই, প্লাস এক্স কিউব বাই 3 মাইনাস এক্স টু দি পাওয়ার 4/4, এরকম একটা ফর্ম থাকে, ঠিক আছে? প্লাস ডট ডট ডট, এটাকে আমরা কি লিখতে পারি ভাই সামেশন দিয়ে? সামেশন সামেশন দিয়ে আমরা x টু দি পাওয়ার n বাই n দেই, x টু দি পাওয়ার n বাই কি দিই? n দেই। তাহলে n এর ভ্যালু 1 থেকে শুরু করি, n এর ভ্যালু 1 থেকে শুরু করি। দেখেন তো ভাই, n এর ভ্যালু যদি 1 বসান কত পাচ্ছেন? x বাই 1, x বাই n এর ভ্যালু 1 বসান, x বাই পাচ্ছেন 1, মিলে গেছে। 2 বসাইলে পাচ্ছেন কি? x স্কয়ার বাই 2, মিলে গেছে। 3 বসাইলে x কিউব বাই 3, মিলে গেছে। বাট ওই চিহ্ন তো মিলাইতে পারিনি এখন। চিহ্ন মিলাতে পারছি? চিহ্ন মেলানোর জন্য কি করব? -1 টু দি পাওয়ার n-1 দেই। দেখেন তো, n এর ভ্যালু 1 বসাইলে চিহ্ন পজিটিভ, n এর ভ্যালু 1 বসাইলে চিহ্ন পজিটিভ, 2 বসাইলে চিহ্ন নেগেটিভ, এবার মিলে গেছে। দেখেন তো এটা মিলছে কিনা? এটা বুঝছেন? ও, মানে এখানে হচ্ছে আমরা এন এর ভ্যালু 1 থেকে শুরু করব। হ্যাঁ, কারণ হচ্ছে n এর ভ্যালু যদি 0 থেকে শুরু করেন, ওই যে এবার তো ফ্যাক্টোরিয়াল নাই। ফ্যাক্টোরিয়াল থাকলে তো 0 ফ্যাক্টোরিয়াল হলে কোনো সমস্যা ছিল না, বাট 1 এখন যদি n এর ভ্যালু 0 থেকে শুরু করেন, তাহলে x টু দি পাওয়ার 0 ডিভাইডেড বাই 0 হয়ে যাবে, তো তখন তো ওই টার্মের মান পাবেন না। এই জন্য 1 থেকে শুরু করতে। তো যাই হোক ভাইয়া, এই ফর্মুলাগুলো আলটিমেটলি আপনারা মুখস্থ করবেন বিস্তারের মাধ্যমে। কিছু ধারার ফর্মুলা আমি আপনাদেরকে দেখাইলাম, এগুলো মুখস্থ করবেন। এরপর আমি কি দেখাইছি? কিছু পরিচিত ধারার ফর্মুলা দেখাইছি, আর হচ্ছে সমান্তর ধারা এবং গুণোত্তর ধারার ফর্মুলা আমি আপনাদেরকে দেখাইছি। এর বাইরেও আমরা কিছু ধারা পড়ছিলাম অনার্স লাইফে, ওগুলোতে আমি যাব না, ওগুলো আসার চান্সেস খুবই কম, খুব কম, আসবে না বলতে পারেন। তো ওগুলা পড়াইতে গেলে আসলে অনেক আলোচনা করতে হয়। আপনারা কেউ যদি খুব ইন্টারেস্টেড থাকেন, আমার ইউটিউবে ফ্রি ভিডিও আছে সামেশন অফ অ্যালজেব্রিক সিরিজের উপর, 1 ঘন্টার একটা ভিডিও, ওটার ভিতরে আমরা অনার্সে যত ধরনের সিরিজ আছে সবগুলো আলোচনা করছি। বাট এগুলা লাগবে না আর কি আপনাদের, ঠিক আছে? এই জন্য আমি আলোচনাটা করলাম না। আচ্ছা, এবার আসলে আমরা কিছু এমসিকিউ দেখি, এরপর আমরা ত্রিকোণমিতিক সিরিজের সামেশনটা দেখবো, ঠিক আছে? তো ভাইয়া সিরিয়ালে আমাদের একটু বলে যান, সমান্তর প্রগমনের সাধারণ অন্তরের নির্ণয়ের সূত্র কোনটি? ডি ইজ ইকুয়াল টু কোনটা হবে ভাইয়া? বি নাম্বার। A2 দুই মাইনাস নম্বর। ভেরি গুড। এবারে বলো তো 2 নম্বরটা বলেন তো, গুণোত্তর প্রগমন n তম পদ নির্ণয় সূত্র কোনটি? গুণোত্তর প্রগমন বি নাম্বার। বি নাম্বার। এবার 3 নম্বরটা বলেন তো, a1 2 3 এদেরকে যোগ করে সূত্র কোনটা? n ইনটু এ নাম্বার। 4 নম্বরটা বলেন তো, খুব সোজা সোজা বি নাম্বার হবে। বি নম্বর হবে, রাইট? আর 5 নম্বরটা? 5 নম্বর সি। নাম্বার। 3 নম্বরটা? 6 নম্বরটা? n স্কয়ার। 7 নম্বরটা? তার নাম্বারটা n সি। ইনটু n প্লাস 1। 3 নম্বরটা? এপি এর n পদের যোগফল নির্ণয় সূত্র কোনটি? এ নাম্বারটা
এটা এ তো ডিও তো হবে না, ডি সরি n/2 নাই সেটা হ্যাঁ হবে। তাহলে এখানে এন শুধু এন হবে। হবে, right? তো ডি এরও একটা ফর্ম আছে, এটা জাস্ট আপনাদের জানা রাখলাম আর কি, ওইটারও একটা ফর্ম আছে। এটা কিন্তু 49তম বিসিএস এর কোশ্চেন, কিন্তু এই যে এপি এর এন এটা অনেকেই পারে নাই, কারণ হচ্ছে তারা এই ফর্মটার সাথে পরিচিত ছিল না, যেটা পারে না অনেকে। যাই হোক, জিপি এর প্রথম এন পদের যোগফলের আর যদি 1 থেকে বড় হয় তাহলে কোনটা ফর্মুলা ভাই? এ নম্বর। বি নাম্বার। বি নাম্বার কে বি নাম্বার বি বি নম্বর এ তো বি নম্বর। আচ্ছা এবার 10 নম্বরে আসেন, জিপি এর অসীম পদের। আচ্ছা আমি আপনাদেরকে জিওমেট্রিক প্রোগ্রেশনের একটা জিনিস দেখাই নাই, আমি ওইটা ওই জায়গায় একটু লিখে রাখি, যেহেতু আপনাদের পরে দেখতে গেলে যাতে কাজে লাগে। ভাইয়া, অসীম ধারার অসীমতক সমষ্টির এয়াটা পড়ছেন না আপনারা? অসীমতক সমষ্টি জি জি। এস ইনফিনিটি জানি কত হয় ভাইয়া? One minus r. 1 মাইনাস সরি a/1 এ বাই 1 মাইনাস আর। যাতে এটা লিখে রাখলাম আর কি, যে আপনাদের দেখতে যাতে, এটাও কিন্তু গুণত্ব ধারার ক্ষেত্রে এ ডিভাইডেড বাই 1 মাইনাস আর। আচ্ছা তাহলে এবার আমরা আবার ওই এমসিকিউ তে যাই, এবার আপনারা পারবেন। এবার বলেন তো, সবসময় একের সাথে ছোট হবে না? আহ, আর হ্যাঁ সর্বদা বড় আর 1 এর চাইতে বড়। 10 নম্বরটা বলেন ভাইয়া, জিপি এর অসীম পদের যোগফলের শর্ত ও সূত্র অসীমতক কোনটা? সমষ্টির ক্ষেত্রে অসীমতক সমষ্টির শর্ত ও সূত্র কোনটা বলেন তো? এ নাম্বার। শর্ত কোনটা? এ নাম্বার। শর্ত শর্ত ও শর্ট শর্ট ভাইয়া তো বি নম্বর বি হবে নাম্বার। তো। দেখেন, মডুলাস আর কিন্তু ভাইয়া ওই 1 থেকে ছোট হইতে হয়, আদারওয়াইজ কিন্তু অসীমতক সমষ্টি থাকে না, এটা আপনারা জানেন। আর এস ইনফিনিটি ইজ ইকুয়াল টু এ ডিভাইডেড বাই 1 মাইনাস আর, তো এটা আমরা পারলাম। আচ্ছা এ বি সি তিনটা যদি সমান্তর প্রগমনে থাকে তাহলে নিচের কোন সম্পর্কটি সঠিক বলেন তো? বি নাম্বার। এ ভাইয়া সমান্তর সি নাম্বার। সমান্তর হ্যাঁ, বলছে ভাইয়া, দুই সমান প্লাস সি। সমান্তর বলছে। ও আর সমান্তর বলছে। এ বি সি যদি গুণোত্তর প্রগমনে থাকে তাহলে কি হবে? বি স্কয়ার সমান এসি। বি স্কয়ার এসি। বি স্কয়ার সমান এসি। আচ্ছা আচ্ছা, স্কয়ার এম সমান প্লাস 1 তম পদের নিচের কোন সূত্রটি সঠিক? এ নাম্বার। এ নম্বর। এ নাম্বার। এ নম্বর। আবার আচ্ছা সি নম্বরটা কারেক্ট হয়, বুঝছেন? সি নম্বরটা কারেক্ট হয়, এ সি দুইটাই কারেক্ট হয়, এটা তো বলে রাখলাম। এ এম প্লাস এন ডিও লিখতে পারেন, আবার এ এম প্লাস এন ইজ ইকুয়াল টু কি লিখতে পারেন? এ এন প্লাস এম ডিও লিখতে পারেন। ওকে ওকে। আচ্ছা, জিপি এর সাধারণ অনুপাত নির্ণয় সূত্র কোনটি? আর ইজ ইকুয়াল টু কি হবে? a2 বাই a1 না? বি হবে। বি নম্বর। a2/a1 আচ্ছা এবার বলেন 15 নম্বরটা বলেন, 15 নম্বরটা পারবেন? এটা পারবেন? এটা 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 দেখেন তো, গুণ করে দেন তো, গুণ করে দিলে কি পাচ্ছেন ভাইয়া? কে স্কয়ার প্লাস কে পাচ্ছেন না? এ স্কয়ার প্লাস কে। আচ্ছা এবার আমাকে বলেন, কে স্কয়ারের সামেশনের ভ্যালু কত? এটা তো আপনি জানেন। কি রে বাবা, আর হচ্ছে কে এর সামেশনের ভ্যালু কত? এটাও তো জানেন আপনারা। কে স্কয়ারের জন্য আপনি কত পাচ্ছেন বলেন তো? n ইনটু n প্লাস 1 বাই 2। 2n প্লাস 1 ডিভাইডেড বাই 6। আর কে এর জন্য পাচ্ছেন হচ্ছে n ইনটু n প্লাস 1 ডিভাইডেড বাই 2। এখন এদেরকে যদি যোগ করেন, যোগ করলে কত পাচ্ছেন সেটা বলেন? 6 পাচ্ছেন। 6 n n প্লাস প্লাস 1 ইনটু 2n প্লাস 1 প্লাস 3n ইনটু n প্লাস 1, এরকম পাচ্ছেন না? এখন এদেরকে কি সিম্পলি n ইনটু n প্লাস 1 কে কমন দিতে পারবেন না? না যাব। জি তাহলে আপনি কত থাকে? আপনি তাহলে আমি 2n + 1 + 3 4 হবে +4 n ইনটু n প্লাস 1 যদি কমন নেন n তাহলে আপনি * n + 2n 1 প্লাস 4 পাবেন, রাইট? 2 কমন যাবে। জি ভাই আবার 2 কমন যাবে। তাহলে এবার যদি 2 কমন নেন তাহলে আপনি কত পাচ্ছেন? নিচে 3 থাকবে। আপনি পাচ্ছেন n ইনটু ও, n হ্যাঁ, তাহলে প্লাস দুই 1 হবে। ইনটু 2 কমন নিলে n প্লাস 2 ডিভাইডেড বাই 6। এই 2 আর 3 কেটে নিচে থাকতেছে 3, তাহলে n ইনটু n প্লাস 1 ইনটু n প্লাস 2 ডিভাইডেড বাই 3, n ইনটু n প্লাস 1 ইনটু n প্লাস 2 ডিভাইডেড বাই 3। বি নম্বরটা না ভাই, বুঝছেন কিনা? জি জি ভাই। আচ্ছা এবার 21 নম্বরটা একটু বলে ফেলেন তো, এই জিপি তে যখন r ইজ ইকুয়াল টু 1 হয়, r ইজ ইকুয়াল টু 1 হইলে ভাইয়া n পদের যোগফল কত হয়? এনে n হয়। 23 নম্বরটা বলেন, 2 স্কয়ার যোগ 4 স্কয়ার যোগ 3, এটাকে আমরা কিভাবে যোগফল করতে পারি? আচ্ছা 23 নম্বরটাকে আমি একটু ভেঙে ভেঙে দেখাই আপনাদেরকে। 2 স্কয়ার মানে কি ভাইয়া? 4 স্কয়ার মানে 16, 6 মানে 36, এভাবে করে তো চলতেছে, রাইট?
আবার লাস্টের 2n হোল স্কয়ার কি লেখা যায়, 4n স্কয়ার লেখা যায়, রাইট? এটা সবার মধ্যে থেকে ভাই দেখেন তো 4 কমন যায় না সবার মধ্যে থেকে? 4 কমন যায় কিনা? জি। 4 কমন দেন। 4 কমন দিলে কি পাচ্ছেন? 4 কমন দিলে পাচ্ছেন 1 প্লাস 1 plus 4 4 প্লাস 9 প্লাস ডট 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 প্লাস n স্কয়ার পাচ্ছেন না? 1 জি প্লাস 4 এদেরকে কি লেখা যাবে? 1 স্কয়ার যোগ বর্গ 2 আকারে লেখা স্কয়ার যাবে। যোগ 3 স্কয়ার এভাবে লেখা যায় না? তাহলে এটাকে আবার কি লিখতে পারেন? 4 ইনটু 1 স্কয়ার 2 স্কয়ার, এটাকে কি লিখতে পারেন? ফর্মুলা কি? n ইনটু n প্লাস 1 ইনটু 2n প্লাস 1 ডিভাইডেড বাই 6 না? 6 এবার 2 আর 3 কাটাকাটি গেলে 2, তাহলে 2n ইনটু n প্লাস 1 ইনটু 2n প্লাস 1 ডিভাইডেড বাই 3, 2n ইনটু বি নাম্বার। বি নাম্বার। বুঝছেন কিনা? আচ্ছা ওকে, তাহলে এটা বুঝে গেছেন। এবার 22 নম্বরটা বলেন। 22 নম্বরে যে এখানে এপি এর nতম পদের nতম পদ ও যোগফলের মধ্যে সম্পর্ক কোনটি? nতম পদকে কি আমি বলতে পারি না যে sn এ মাইনাস নাম্বার, মাইনাস বি 1? নাম্বার। এ নাম্বার। এই নম্বরটা বলতে পারি। আচ্ছা 24 নম্বরটা বলেন। 2k মাইনাস 1 ভাইয়া, 2k মাইনাস 1 স্কয়ার মানে কি ভাইয়া? বিজোড় পদগুলো না ভাইয়া? 1 স্কয়ার যোগ 3 স্কয়ার যোগ 5 স্কয়ার এরা না ভাইয়া 2k মাইনাস 1? আচ্ছা 2k হোল স্কয়ার মানে কি ভাইয়া? 2 স্কয়ার যোগ 4 স্কয়ার যোগ 6 স্কয়ার এরা না ভাইয়া? এখন এরা বলতেছে এই দুইটা সিরিজের যোগফল কত আছে, এই দুইটা সিরিজকে ভাই যোগ করে দেন তো তার কি পাচ্ছেন? 1 স্কয়ার যোগ 2 স্কয়ার যোগ 3 স্কয়ার মানে আলটিমেটলি কি পাচ্ছেন? কত স্কয়ার পাচ্ছেন? 5 স্কয়ার যোগ 6 স্কয়ার। বুঝতে পারছেন বিষয়টা? তাহলে আলটিমেটলি আপনি সামেশন অফ কে স্কয়ার পাচ্ছেন না? সামেশন অফ কে ভাইয়া স্কয়ার ওখানে প্রথম শর্ততে কে ইকুয়াল 2 দেওয়া আছে, তাহলে 2 প্রথম পদ হবে। 2 বসলে 2 দুগুণা 4 থেকে একবার দিলে 3 হোল স্কয়ার শুরু হবে। ও আচ্ছা সরি, ওই দাগ দেওয়া ছিল তাই 2 বোঝাচ্ছিল মনে হচ্ছিল। হ্যাঁ এটা হচ্ছে ভাই ইয়া হবে আর কি যে 1 1 তো দুইটাই 1 থেকে। তাহলে এবার ঠিক আছে না আমার লেখাটা? না, ঠিক আছে ভাই, ওটা আমি 2 ভাবছিলাম, ওখানে একটা দাগ পড়েছে। জি 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 ঠিক আছে। তাহলে দেখেন এটা আলটিমেটলি এটাকে সামেশন অফ কে স্কয়ার লিখতে পারি না? অথবা আমরা ফর্মুলা অনুযায়ী কি লিখতে পারি? n ইনটু n প্লাস 1 ইনটু 2n প্লাস 1 ডিভাইডেড বাই 6 লিখতে পারি। তো এটা অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে বি নম্বরটা, নাকি? বি নম্বরটা অ্যান্সার। জি ঠিক আছে। তাহলে এই আমরা সামেশন অফ সিরিজের কিছু আমাদের শীতের বইয়ের ভিতরে আরো অনেক হাবিজাবি কিছু অঙ্ক ছিল, আমি ওগুলা চেঞ্জ করাবো, কারণ এত হাবিজাবি জিনিস পড়ে কোনো লাভ নেই। এই জন্য আমি কিছু কাট টাট করে অঙ্ক অ্যাড করতে চাই, কারণ ওই অঙ্কগুলো আমি অ্যাড করি না ইচ্ছা করে। তো যাই হোক, এবার আমরা ট্রিকোনোমেট্রিক সিরিজের সামেশনটা আমরা চ্যাপ্টারে চলে আসলাম। ঠিক আছে। অ্যালজেব্রিক সিরিজের সামেশন নিয়ে আশা করি কোনো সমস্যা নাই, এগুলো আপনারা ম্যাক্সিমাম পড়ছেন। ত্রিকোণমিতিক ধারার যোগফল এই পার্টটা আমরা পড়বো। এবার কয়েকটা ফর্মুলা পড়াই দিলেই, এখানে আসলে তেমন কিছু নাই পড়ার মতো। সাইন ধারা আছে, এটা অনার্সের বইগুলোতে দেখবেন পাবেন। সাইন ধারার ফর্মুলাটা আমরা একটু দেখি। এস এন এর মানটা কত? এস এন হচ্ছে সাইন এ প্লাস সাইন এ প্লাস ডি প্লাস সাইন এ প্লাস 2d, এইভাবে করে এটা যদি এন তম পদ পর্যন্ত যদি চলে, তাহলে এটাকে আমরা সামেশন আকারে এভাবে লিখতে পারি। কে ইজ ইকুয়াল টু 0 থেকে n মাইনাস 1 সাইন অফ এ প্লাস কেডি। এইটা লেখা যেই কথা, এই সামেশন দিয়ে এটা লেখা একই কথা। এই পুরো জিনিসটার পরিবর্তে আমরা কি লিখতে পারি? একটা ফর্মুলা আছে, সাইন এনডি বাই 2 এনডি বাই 2 সাইন এ প্লাস n মাইনাস 1 ইন্টু ডি বাই 2। কি বললাম? সাইন এন ডি বাই 2 n ইন্টু ডি বাই 2 আবার a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি বাই 2 ডিভাইডেড বাই সাইন ডি বাই 2। তো একটু কষ্ট করে এটা মনে রাখতে হবে আর কি। ঠিক আছে, এটা একটু মনে রাখতে হবে। ভাইয়া ওইটা ওই যে সামেশনের উপরে n-1 কেন হলো? n মাইনাস 1 কেন? দেখেন আপু, কে এর ভ্যালু তো 0 থেকে শুরু হয়েছে। এখানে তো আপনি তো কয়টা পদের জন্য করতেছেন ফর্মুলাটা তো n সংখ্যক পদের জন্য করতেছেন না? n সংখ্যক পদের জন্য করতেছেন। n সংখ্যক পদের জন্যই তো আমরা ফর্মুলাগুলো লিখি। তো আপনার ভ্যালু যদি 0 থেকে শুরু হয়, ধরেন 0 থেকে 9 পর্যন্ত লিখলাম, কয়টা টার্ম লিখলাম বলেন তো? 1 2 3, আচ্ছা 0 থেকে 3 পর্যন্ত লিখলাম, কয়টা টার্ম লিখলাম? এখানে 4টা টার্ম লিখলাম না?
4টা টার্ম লিখতে গিয়ে আমার অ্যাকচুয়ালি কত পর্যন্ত যাওয়া লাগছে? 4 - 1 পর্যন্ত যাওয়া লাগছে না? কারণ হচ্ছে আপনি শুরু তো করছেন 0 থেকে। 0 থেকে যদি শুরু করেন আপনি তো n পর্যন্ত যাবেন না, আপনি যাবেন হচ্ছে n-1 পর্যন্ত। বুঝতে পারছেন কিনা? জি ভাইয়া, এখন বুঝলাম। হুম। তাহলে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ফর্মুলা। তো এই ফর্মুলা থেকে আরো কিছু সাব ফর্মুলা আছে এটার, ওগুলো আমরা একটু দেখি। কেস, একটা কেসই দেখবো শুধু। যদি ডি ইজ ইকুয়াল টু এ হয়, ডি ইজ ইকুয়াল টু এ হলে কি হবে বলেন তো? এস এর ভ্যালু কত হবে? সাইন এ, ডি এর জায়গায় আপনি এ বসাই দেন, যোগ সাইন 2a যোগ সাইন 3a। এইভাবে করে তো পারবে নাকি? এভাবে করে পারবে না জিনিসটা? এভাবে করে পারবে। ওইটাকে আপনারা কি লিখতে পারবেন? সামেশন অফ কে ইজ ইকুয়াল টু, রাইট, কে ইজ ইকুয়াল 1 থেকে n সাইন কে এ, এরকম লিখতে পারবেন, রাইট? তো ওইটাকে আমরা আবার ফর্মুলার একটু কিভাবে লিখতে পারি? সাইন এন এ বাই, এখানে তো আর ডি নাই, তাহলে হ্যাঁ এখানে কি হবে? এন এ বাই 2 ইন্টু সাইন n প্লাস 1 ইন্টু এ বাই 2 ডিভাইডেড বাই সাইন এ বাই 2। আগেটার সাথে মিল আছে, অনেক জায়গাতে মিল আছে আগেটার সাথে। আবার আগেটা তো ডি এর মাধ্যমে আসছিল, কারণ ডি ছিল, এখন তো ডি এর যা পরিবর্তে এ আসছে। তাহলে ডি এর পরিবর্তে এ আসছে, তো আপনি ডি এর জায়গায় জাস্ট এ বসায় দেন, এ আর কি, ডি এর এটা জায়গায় কি এ বসায় দেন। মুখস্থ নাকি? এটা এটা মুক্ত। ডি এর এর মধ্যে মৌলিক কোনো পার্থক্য আছে কিনা নামকরণের জায়গা থেকে? এই এই দুইটা ফর্মুলার সাথে, নিচেরটার উপরটার মধ্যে না, ডি আর এর বিষয়টা আর কি, ডি কি আর এ কি কি? হচ্ছে ভাইয়া? ও সাধারণ অন্তর। মানে আচ্ছা, আর এখানে এটা? দেখেন ওই কোণের মধ্যে একটা এয়া ধারা তৈরি হয়েছে, সমান্তর ধারা তৈরি হয়েছে, রাইট? ওই অ্যাঙ্গেলের ভিতরে এ, পরে এ প্লাস ডি, পরে এ প্লাস 2d, অ্যাঙ্গেলের মধ্যে একটা সমান্তর ধারা তৈরি হয়েছে, ঠিক আছে? ওই সমান্তর ধারার যেই যেই হারে বাড়তেছে আর কি, ঠিক আছে, এ এর সাথে কত করে করে যোগ হচ্ছে প্রতিটা টার্মের সাথে, ওইটাই হচ্ছে ডি, ঠিক আছে? মানে যে দ্বিতীয় এই লাইনটা বুঝি নাই, এই ফর্মটা হ্যাঁ, কিভাবে লিখবো, এটা কি মুখস্থ? দ্বিতীয় লাইনটা বুঝি নাই। এটা ওটার পরে নিচেরটা। এটা হচ্ছে ভাইয়া ফর্মুলা। এখন এটা কিভাবে আসছে সেটা আমি আপনাদের বলি। এই উপরের যে ফর্মুলাটা আছে ভাইয়া, এই ফর্মুলাটা আপনাদের মুখস্থ রাখতেই হবে। এটা হচ্ছে মেইন মাদার ফর্মুলা। এটা প্রুফ আছে, বাট প্রুফ আমরা এই এমসিকিউ ক্লাসে তো প্রুফ দেখাতে যাব না, ঠিক আছে? এখন মুখস্থ রাখতে হবে তাই? জি, এই উপরেরটা মুখস্থ করবেন। এবার আপনি চাইলে নিচের ফর্মুলাটা উপরেরটার সাথে আনতে পারবেন। দেখেন এখানে ডি এর জায়গায় এ আছে না, আপনি ডি এর জায়গায় এ বসাই দেন, তো এখানে ডি এর জায়গায় এ বসাই দেন, তাহলে কি পাবেন? ডি বাই 2 এর জায়গায় পাবেন এ বাই 2। এখানে ডি বাই 2 এর জায়গায় কত পাবেন? এ বাই 2। এখানে আপনি n-1 ইন্টু এ বাই 2 লিখবেন। ভাই, এ ডি এর এর সাথে জায়গাতে ই বসাতে হবে কেন? ডি এর জায়গায় এ বসাই দিলে কিন্তু আপনার এই ফর্মুলাটা চলে আসবে, আচ্ছা, ডি বুঝছেন? এর জায়গা দিয়ে বসাতে বলবে কেন? হ্যাঁ, ডি এর জায়গাতে এই বসাইলে হচ্ছে আপনার এ 2a 3a এরকম ফর্মটা আসবে আর কি, বুঝছেন? অনেক সময় এই ভাইয়া, ফর্মটা দেয়, এখানে আবার n-1 কেন হলো না? কারণ এখানে আপনি একটা জিনিস দেখেন আপু, এখানে আপনি শুরু করতেছে কে এর ভ্যালু 1 থেকে। আমরা যে সামেশনটা লিখলাম, এই সামেশনটা কে এর ভ্যালু 1 থেকে শুরু করছি। আগের বার আমরা কে এর ভ্যালু a প্লাস কে ডি ছিল। দুইটার ক্ষেত্রে আমার প্রথম পদটা হচ্ছে আপু সাইন এ, এখানেও সাইন এ, এখানেও সাইন এ, বাট দুইটার রিপ্রেজেন্টেশন তো আপু আলাদা। একটা ছিল এ প্লাস কে ডি, তো কে এর ভ্যালু যখন 0 বসাই দিছি, প্রথম পদে যখন কে এর জায়গায় 0 বসাই দিছি, তখন আমি পাচ্ছি সাইন এ। আর এখানে প্রথম পদে কে এর জায়গায় 1 বসাই দেওয়ার পরে আমি পাচ্ছি সাইন এ। সো এখানে যদি কে এর জায়গায় 0 বসাই দেন, আপনি তো পেয়ে যাবেন সাইন 0। দুইটার তো আপু রিপ্রেজেন্টেশন আলাদা, ঠিক আছে? বুঝতে তাহলে পারলেন কিনা? n জি। n প্লাস 1 অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি যে এখানে এ এর সাথে ডি করে যোগ হচ্ছিল, আর এখানে এ এর সাথে এ করে যোগ হচ্ছে। এ এর সাথে যদি এ করে যোগ করেন, তাহলে আপনি এ এর পরে পাবেন 2a, 2 এর পরে আবার একটা এ যোগ করলে পাবেন 3a। এই ফর্মটা অনেক সময় এমসিকিউতে ডিরেক্টলি দিয়ে দিতে পারে। এটাও একটা ফর্মুলা হিসেবে ইউজ হয় আর কি, বিশেষ রূপ হিসেবে, ঠিক আছে? অনুসিদ্ধান্ত টাইপের ফর্মুলা। সাইন এ, সাইন 2a, সাইন 3a এদেরকে যোগ করলে কত আসবে? একসাথে আপনি লিখতে পারেন সাইন n a বাই 2 ইন্টু সাইন n প্লাস 1 a বাই 2 ডিভাইড বাই সাইন a বাই 2, শেষ। এইভাবে আপনি কি লিখতে পারেন, ওকে? আর যদি নরমালি সাইন কজ এগুলো তো হচ্ছে পর্যায়বৃত্ত ফাংশন। জি, তো ওই উপরে যেটা লিখছেন সেটা হচ্ছে কি, মানে ডি ডি করে বাড়তেছে, হ্যাঁ, অর্থাৎ পর্যায়টা প্রতিবার ডি ডি করে পরিবর্তন হচ্ছে। আর কেস যেটা ডি ইকুয়াল টু এ, সেটা হচ্ছে যে পর্যায়টা ডি ডি করে বাড়তেছে,
সেটা এখন ওই পর্যায়ের মানটা হচ্ছে এ করে বাড়তেছে, এটাই তো? ভাইয়া এখানে পর্যায় না, ডি কিন্তু পর্যায় না ভাইয়া। ধরেন সাইন এক্স এর ভাইয়া পর্যায় কত, 2π না, মানে 2π পর পর তো সাইন এক্স এর মান সেম হয়ে যায় না, 2π পর জি পর জি সেম হয়ে যায়। কিন্তু এখানে ডি এর মানটা তো ভাইয়া মনে করেন যে আপনার 30 ডিগ্রি হইতে পারে, সাইন এ এর সাথে 30 ডিগ্রি যোগ হবে, আবার পরের বার হবে সাইন এ এর সাথে 30 এর সাথে আরো 30 যোগ করলে সাইন এ গুলা সমান্তর ধারা গঠন করছে। মানে এই হুম ভিতরে হুম আপনি চিন্তা করবেন ভাই, ভিতরে একটা সমান্তর ধারা তৈরি হয়েছে কিনা, ওই কোণের মধ্যে একটা সমান্তর ধারা তৈরি হয়েছে কিনা। কোণের মধ্যে যদি সমান্তর ধারা তৈরি হয় তখন এই ধারার একটা ফর্মুলা হচ্ছে এইটা, ঠিক আছে? এটাকে আপনারা ফর্মুলা হিসেবে মনে রাখেন, ঠিক আছে? আচ্ছা ভাই, একটা এক্সাম্পল যদি দিতে, মানে একটা এমসিকিউ আমাদের মনে হয় এটা কি মানে আমাদের যে এমসিকিউ প্র্যাকটিসের মধ্যে আছে কিনা এরকম? এমসিকিউ প্র্যাকটিসের মধ্যে ধরেন আমি আপনাকে একটা এক্সাম্পল দেই। ধরেন কে ইজ ইকুয়াল টু আপনার এটার ভ্যালু, যদি আপনাকে এরকম একটা স্পেসিফিক প্রবলেম দিয়ে দেয় যে কে পাই বাই 6, তখন আপনি চাইলে এটা ফর্মুলা দিয়েও করতে পারবেন। তো এটা বেসিক্যালি S4 এর ভ্যালু বের করতে হবে, রাইট? S4 ইজ ইকুয়াল, তাহলে কত হবে, সাইন 4 বসাবেন, কে অ্যানসারটা ফর্মুলাটা দেখে বলেন তো ভাইয়া, na/2, তাহলে n এর ভ্যালু কত, 4 না, তাহলে 4π/6 বসে গেল, ইনটু সাইন n+1 ইনটু a/2, n+1 মানে কি, আচ্ছা বাই দ্য ওয়ে আমি এখানে π/6 বসাইছি, তাহলে π/12 হবে, তাই না? a কে তো 2 দিয়ে ভাগ করবেন, π/12। π/12 এবার হচ্ছে n+1, n+1 মানে কি ভাইয়া, 4+1, রাইট? 4+1 মানে 5, সো 5 ইনটু a/2, 5 ইনটু π/12 ডিভাইডেড বাই সাইন কত, π/12। জাস্ট আমি মাথার মধ্যে একটা জিনিস আসলো, আমি এখানে লিখলাম আর কি। ধরেন এরকম কিছু একটা বের করতে দিল আপনাকে, তখন আপনি এই ফর্মুলা দিয়ে বের করতে পারবেন আর কি, বুঝতে পারছেন? যদি দেয় আপনাকে, ধরেন আমি এখানে তো র্যান্ডম একটা এক্সাম্পল নিয়েছি, এখানে তো আমার যে ভ্যালুগুলো আসছে এই ভ্যালুগুলো তো আমি জানি না, বাট আপনাকে যদি দেয় সেক্ষেত্রে হয় আপনাকে ডিরেক্ট ফর্মুলাটা লিখতে দিতে পারে, বলতে পারে যে কি এটার যোগফলের ফর্মুলা কত, আপনি মুখস্থ থাকলে আপনি চিনে ফেলবেন, আপনি দাগায় ফেলবেন। আর যদি আপনাকে কোনো সামেশন দিয়ে বের করতে বলে, সেই ক্ষেত্রে হচ্ছে ভাই আপনাকে কি করবে, এমন কিছু দিবে, এমন একটা ডাটাই দিবে যে ডাটাটাকে আপনি যদি এই ফর্মুলাতে নেন, ওই ডাটাগুলোর মান আপনার কাছে জানা থাকবে, ঠিক আছে? তাহলে মান কি জানা থাকবে এরকম আর কি। তো এটা নিয়ে আপনারা কনসার্ন হবেন না, আপনারা জাস্ট এই ফর্মুলাটা একটু মনে রাখার চেষ্টা করবেন, ফর্মুলা হিসেবেই আসবে, এটা যদি আসে ফর্মুলা হিসেবে আসবে, ঠিক আছে? ফর্মুলাটা একটু মনে রাখার চেষ্টা করবেন, এইটুকুই। ওকে জি ভাই। এবার ভাইয়া চলেন আমরা, আমাদের বইয়ের এর জায়গাতে আলফা ছিল, এজন্য এরকম হচ্ছে, আলফা ছিল। ও আচ্ছা আচ্ছা, আপনাদের বই আলফা ছিল, বুঝছি বুঝছি, মানে ওই যে তিতাসের বইগুলোতে নাকি? আপনারা কি তিতাসের বই পড়ছেন না? জি ভাইয়া, তিতাসেরই বই পড়ছি। জি জি, আলফা বিটা থাকতেই পারে, সমস্যা নেই। মানে ডি এর জায়গায় আলফা ছিল, তাই তো? এই ডি এর জায়গায়, তাহলে তাহলে এখানে ফর্মুলাটা হবে সাইন α/2, এরকম এভাবে আসবে। সমস্যা নাই ভাই, এটাই রাখেন, প্রবলেম নাই। আচ্ছা থাকুক, সমস্যা নেই। আচ্ছা তাহলে আমরা ওই যে কোসাইন ধারাটাও আমরা দেখে ফেলি, একটু কষ্ট করে কিছু জিনিস মুখস্থ করতে হবে। আপনাদের এমসিকিউ পরীক্ষা হলে কিন্তু সুবিধাও আছে, সুবিধাই বেশি আর কি। সুবিধা হচ্ছে আপনার বড় বড় প্রমাণ মুখস্থ করা লাগতেছে না, কিন্তু যাদের আবার মুখস্থ শক্তি ভালো বা প্র্যাকটিস যারা একটু পরিশ্রমী, তাদের জন্য আবার রিটেন পরীক্ষা হলে ভালো, কারণ হচ্ছে রিটেন পরীক্ষা ডিরেক্টলি তারা অঙ্ক কমন পেয়ে যায়, খুব ফাটাফাটি এক্সাম দিয়ে দিতে পারে, ঠিক আছে? আর এমসিকিউ হচ্ছে যারা একটু থিওরি ভালো বুঝে, তাদের জন্য কিন্তু এমসিকিউ পরীক্ষাটা ভালো, তারা খুব সহজে কিন্তু অপশন বের করে ফেলতে পারবে কোনটা কারেক্ট অ্যান্সার। তো যাই হোক, খারাপ অবস্থা হচ্ছে ভাইয়া, জি ভাই, এর আগে যদি এমসিকিউ কনফিউজ হচ্ছে কিরকম প্রশ্ন হবে না হবে। জি ভাই বুঝি না, আরেকবার বলবেন, কথা আসে নাকি পুরোপুরি? বলছি যে ভাইয়া, রিটেন পরীক্ষাতে এর আগে হয়েছে, প্রশ্ন প্যাটার্ন বোঝা যাচ্ছে, কিন্তু এমসিকিউ তো হয়নি, না হওয়ার কারণে দ্বিধাদ্বন্দ্ব হচ্ছে যে কিরকম প্রশ্ন হবে না হবে ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ এটা তো অবশ্যই। যেমন আমরা তো কিছুদিন আগে ধরেন 49 নম্বর পরীক্ষাটা দিলাম, তো ওই টাইমে আমরা আরো বেশি নার্ভাস ছিলাম, কারণ হচ্ছে আমাদের কাছে আপনারা নর্মালি কাছে চিন্তা করেন না ভাইয়া, ওই টাইমে আমরা কিচ্ছু জানি না যে আমাদের মানে কোন ধরনের এমসিকিউ আসবে, কিছুই জানি না, আমাদের কোনো আইডিয়াই নেই। আমি আমার 3জন ফ্রেন্ড আমরা কিছু একটা কাজ করলাম যে আমরা ইন্ডিয়ান কিছু ওয়েবসাইট দেখলাম, ইন্ডিয়ান ওয়েবসাইট গুলোর ভিতরে লিনিয়ার অ্যালজেব্রা, ক্যালকুলাস, বিভিন্ন কিছু এমসিকিউ দেওয়া আছে, ওই এমসিকিউ গুলো আমরা কালেক্ট করলাম। কালেক্ট করার পরে আমরা ওই এমসিকিউ গুলার মতো
আরো কিছু এমসিকিউ আমরা এআই থেকে, ডিপসিক এগুলা থেকে আমরা আরো কিছু জেনারেট করলাম। ঠিক আছে, জেনারেট করে করে পড়লাম, কত কঠিন কঠিন হাবি জাবি জিনিস পড়ছি। কারণ কি? কারণ একটাই, আমার কাছে কোনো ক্লু নাই যে কি টাইপের প্রশ্ন আসবে। ওডির বড় বড় এমসিকিউ আমরা প্র্যাকটিস করলাম, অনেক কিছু করলাম। এক্সাম হলে গিয়ে দেখলাম সব আসছে একদম বেসিক থিওরি। জাস্ট আপনি ফর্মুলা জানেন, থিওরিটা জানেন, ওইখান থেকে কোশ্চেন আসছে। সো আমার ধারণা হচ্ছে যেহেতু একটা পরীক্ষা আমরা অলরেডি হয়েছে বিসিএস এর, আমরা ওই প্যাটার্নটাকে ফলো করে প্রিপারেশন নেই, এটাই মনে হয় আমাদের জন্য সব দিক দিয়ে ভালো হবে। এবং আমাদের বেসিকটাকে একটু স্ট্রং করি, তাহলে ইনশাল্লাহ এক্সাম হলে অন্যরা নার্ভাস হলে আপনি নার্ভাস হবেন না। খুব কঠিনের দিকে যাওয়া উচিত হবে না, খুব কঠিনের দিকে গেলে ধরা খাবেন। ঠিক আছে, কারণ এমসিকিউ পরীক্ষা তো সময় যেহেতু কম, আপনাকে খুব বড় বড় অঙ্ক দিবে না বা কঠিন কোনো কিছু দিবে না, আপনাকে আপনার ভাই থিওরি। 200 মার্কের কত টাইম দিবি? 200 মার্কে কত টাইম দিবে? এখানে টাইম 2 ঘন্টা হবে 200 মার্কের জন্য। তো 200 মার্কের তো 200 মিনিট হওয়ার কথা ছিল। না, ওইরকম টাইম তো ভাইয়া দেয় না। এটা তো ভাই কম্পিটিটিভ এক্সাম, এটা তো ধরেন কলেজের বা ইয়ার এক্সাম হইলে একটা নিবন্ধন কম্পিটিটিভ এক্সামে তো ভাই দেয় না, কখনোই নিবন্ধন আপনাকে 100 জন্য এক ঘন্টা দেয়। কম্পিটিটিভ এক্সামে তো ওদের টার্গেট থাকে ভাই আপনাকে বাদ দেওয়া, আপনাকে তো সিলেক্ট করা তাদের টার্গেট না, তাদের তো ক্যান্ডিডেট বেশি থাকে। প্রাইমারিতে তো তাই হলো, 90 মিনিটের 90টা না, 90 এমসিকিউ 90 মিনিটই হলো। সেটা যদি হয় তাহলে সেটা আপনাদের জন্য ভালো, কিন্তু আপনি ধরে রাখেন যে আপনার সময় কম দিবে আপনাকে। ঠিক আছে, তো আপনাকে ওইভাবে মডেল টেস্ট গুলোর এই টাইমে ওইভাবে আর কি চিন্তা করে করে মডেল টেস্ট দিতে হবে। জেনারেল 2 পার্টে ঘন্টার মধ্যে বাঁচাইতে হবে। 2 ঘন্টার মধ্যে কি আমাদের এই অঙ্কগুলো মানে করে করে বসানো সম্ভব? 100% সম্ভব ভাই। আমার টোটাল 25 থেকে 26 মিনিট বাকি ছিল, আমি যখন ওই যে সবগুলা কোশ্চেন অ্যান্সার করছি, এবং আমার সাথে আমার অনেকগুলো ফ্রেন্ডেরই নাকি এরকম হয়েছে। আপনার জেনারেল পার্ট, আপনি 30 মিনিটে 100টা জেনারেল পার্ট দেখানো পসিবল যদি আপনার জেনারেল পার্টের মধ্যে আপনি কনফিডেন্ট থাকেন। আপনি হয় পারেন নাহলে পারেন না, এখানে তো কনফিউশনে কিছু নেই। আপনি হয় পারেন নাহলে পারেন না, বাংলা পারেন নাহলে পারেন না, ইংলিশ পারেন নাহলে পারেন না। ঠিক আছে, এরকমই তো বিষয়। তাহলে জেনারেল পার্ট যদি এরকম বিষয় থাকে, আপনি 30 মিনিটে আপনি 100টা দাগায় ফেলতে পারবেন, কারণ জাস্ট বৃত্ত ভরাট করার বিষয়। এবার ম্যাথমেটিক্যাল পার্টে এখানে তো ক্যালকুলেটিভ জিনিস দেয় না, দেয় কি সব হলো থিওরিটিক্যাল, যে এটার কোন আচ্ছা কেস। আচ্ছা, জেনারেল পার্টের যে আমাদের ওখানে বলা আছে যে বাংলায় 25, ইংলিশে 25, অঙ্কে 25, জিকে তে 25। জি, তো এখন ওই জেনারেল পার্টের অঙ্ক বলতে কি দশম শ্রেণী পর্যন্ত অঙ্ক বোঝায়? ওই জেনারেল পার্টে অঙ্ক ভাইয়া পাটিগণিত থেকে থাকবে, বীজগণিত থেকে থাকবে। ঠিক আছে, এই যে ত্রিকোণমিতি 9-10 8-9-10 এই ইয়ার গুলাতে যে অঙ্কগুলো করছেন সেই অঙ্কগুলো আর কি। তাহলে ওই অঙ্কগুলা করতে তো ভালোই টাইম যাওয়ার কথা। হ্যাঁ, ওইখানে রাইট রাইট, ওই অঙ্কগুলোতে আপনার ভাইয়া একটু যদি সুযোগ হয়, মানে আমাদের লেকচারের মাঝখানে মানে এই ধরনের আলোচনাগুলো পরবর্তীতে যারা ভিডিওগুলো দেখবে তারা আমার মনে হয় বিরক্ত হবে, কারণ আচ্ছা এই বিষয় ঠিক আছে, আমরা এগুলো তো আসলে সবার প্রশ্ন না। এগুলা মনে হয় লেকচারে শেষ হইলে পরে ভাইয়ের সাথে, ভাইয়া তো সবসময় সময় দেয় আমাদেরকে, লেকচারে শেষ হইলে ব্যক্তিগত কথাগুলা তখন বললে ভালো হয় আর কি আমার মতে। জি ভাই, তাহলে ঠিক আছে, আমরা এগুলো ইনশাল্লাহ ক্লাস শেষে আপনাদের যত প্রশ্ন আছে এগুলো আমরা ইনশাল্লাহ নিব পরে, যেহেতু রেকর্ড অনেকে দেখবে তারা বিরক্ত হতে পারে। তো আমরা অঙ্কে আবার ফেরত আসি। তো এই জিনিসটাকে আমরা আবার কি ওই সাইনের যে ধারাটা দেখছি আমরা, ওইটার মতোই অনেকটা কজ ND/2, সরি এটা কজ না, এটা হবে সাইনের হবে। কজের ফর্মুলার মধ্যেও কিন্তু সাইন ND/2 প্রথমে, এরপরে ওই কজের রাশিটা a+n-1 ইন্টু d/2 ডিভাইডেড বাই আবারও সাইন d/2। অর্থাৎ সাইনের ফর্মুলা আর কজের যে ধারার ফর্মুলাটা আছে, এই দুইটা ফর্মুলা ভাইয়া এক্স্যাক্টলি সেম টাইপের। শুধুমাত্র আপনারা একটা জিনিস খেয়াল করেন, সাইনের জায়গায় শুধুমাত্র কজ আছে, সাইনের জায়গায় কি আছে ভাইয়া? কজ আছে। এটা ছাড়া বাকি সব কিন্তু ভাইয়া সেম, এটা ছাড়া বাকি সব কিন্তু ভাইয়া সেম। দেখেন এইটারও ওই ওই আগের ফর্মুলার সাথে খেয়াল করেন, প্রথম পার্টটা সাইনের, নিচের পার্টটাও সাইনের, খালি এই জায়গাতে হচ্ছে ভাইয়া সাইনের জায়গায় কি আছে? কজ আছে। এটাই হলো কোসাইন ধারার ফর্মুলা, সো এটাও একটু মনে রাখবেন। এই হচ্ছে বিষয়। এখন ভাইয়া একটু সাইনের ধারাটার মধ্যে একটু যাবেন আরেকবার? হ্যাঁ, সাইনের ধারা যাবো। জি জি। জি, দেখেন সাইন n জি বাই, জি 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 ঠিক আছে। জি দেখেন ওই ফর্মুলা অলমোস্ট সেম, ND/2 D/2 সবকিছু সেম। ঠিক আছে, জাস্ট এখানে জি কজ বসছে সাইনের জায়গায়।
এইটুকুই পার্থক্য। তো এটারও ভাইয়া ওই যে স্পেশাল কেসটা যদি আমরা একটু দেখি ভাইয়া, কেসটা যদি দেখি, ডি এর জায়গায় আমরা এ বসাই দিই, তো ডি এর জায়গায় যদি এ হয় তাহলে ভাইয়া সাইন এ ইজ ইকুয়াল টু হবে কস এ কস 2a, এভাবে তো হবে। এটাকে তখন আমরা কি লিখতে পারবো আগের মতো, ওই d/2 এর জায়গায় আপনার বসে যাবে a/2, আপনি জাস্ট ডি এর জায়গায় এ বসাই দেন, আগের যে ফর্মুলাটা উপরে আছে ওইটার জায়গায় আপনি এ বসাই দেন, সাইন a/2 কস এ না কস n+1 ইন্টু a/2, ওই যে আগের ফর্মুলাটাই, ঠিক আছে, n+1 ইন্টু a/2 সাইন a/2, ঠিক আছে। তাহলে এই ছিল হচ্ছে আমাদের সাইন আর কোসের দুইটা ফর্মুলা। এর বাইরে আমি আপনাদেরকে আরো কিছু ধারা শিখাইতে চাই, যত আপনারা শিখবেন আপনাদের জন্য রিস্ক ফ্রি থাকবে আর কি জিনিসটা। আপনারা কি সাইন এক্স এর ধারাটা জানেন কিনা? এক্স মাইনাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স টু দি পাওয়ার 5/5 ফ্যাক্টোরিয়াল মাইনাস এক্স টু দি পাওয়ার 7/7 ফ্যাক্টোরিয়াল প্লাস এইভাবে করে চলবে সাইন এক্স এরটা। কজ এক্স এরটা কি হবে? 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স টু দি পাওয়ার 4/4 ফ্যাক্টোরিয়াল মাইনাস এক্স টু দি পাওয়ার সরি এটা তো 5 না 6/6 ফ্যাক্টোরিয়াল প্লাস এভাবে করে চলে। তো সাইন কজেরটা আমি আপনাদের আর 10, এই তিনটা আমি আপনাদের যাতে একটু বলবো, একটু মনে রাখবেন, এগুলো গুরুত্বপূর্ণ ধারা, তো এগুলো বিভিন্ন অঙ্কের ক্ষেত্রে লাগে, তো যদি এমসিকিউ তে দিয়ে দেয় দিয়ে দিতে পারে। 10 এর ক্ষেত্রে একটু পড়বেন, এক্স প্লাস এক্স কিউব বাই 3 প্লাস 2x টু দি পাওয়ার 5/15, ঠিক আছে। এরপরে হচ্ছে জানি কত ছিল, উপরের গুলা সাইন ইনভার্স করতো না? ঠিক আছে। হ্যাঁ জি ভাইয়া বলেন। বলছে সাইন ইনভার্স এক্স হতো না, সাইন এক্স দিয়েছেন তাই। এটা 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 সাইন এক্স এরই ধারা আছে ভাইয়া, সাইন এক্স মানে এরই ধারা টেন আছে। ইনভার্স এক্স হলো মানে ও সরি সরি, এটা 10 ইনভার্স এক্স লিখছি, এটা 10x হবে ভাইয়া, এটা 10x হবে, 2x টু দি পাওয়ার 5/15, হ্যাঁ ঠিক আছে, এটা হচ্ছে 10x হবে, ঠিক আছে। তাহলে আমরা এই যে আরো তিনটা ধারা আমরা এখানে পাইলাম, এই তিনটা ধারাও আপনারা একটু মুখস্থ করবেন, ঠিক আছে। তো সাইন এক্স আর কজ এক্স এর যে ধারাটা আছে ভাইয়া, এই ধারাটার যে ভ্যালিডিটি, ভাইয়া এগুলোর তো ইনভার্সও আছে, এগুলা কি লাগবে না? ইনভার্স গুলো আমাদের বইয়ের ভিতরে অ্যাড করা আছে, বাট আমার মনে হয় যে আপনারা যারা একটু শর্টকাটে পড়তে চান ইনভার্স বাদও দিতে পারেন, আশা করি ইনভার্সের জন্য সমস্যা হওয়ার কথা না, ঠিক আছে। ইনভার্স গুলো হচ্ছে এগুলা বেশি গুরুত্বপূর্ণ, এগুলা বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এটা ভ্যালিডিটি হচ্ছে, প্রথমটা ভ্যালিডিটি হচ্ছে ফর অল এক্স, পরেরটার ভ্যালিডিটি হচ্ছে ভাইয়া ফর অল এক্স, এইটার কিন্তু ভাইয়া -π/2 থেকে +π/2 এর মধ্যে। এগুলার সংক্ষিপ্ত ফর্ম কি আসতে পারে না ওই আগের মতো সামেশন দিয়ে? হ্যাঁ ভাইয়া সংক্ষিপ্ত ফর্ম, এগুলা সংক্ষিপ্ত ফর্ম একটু কম গুরুত্বপূর্ণ, বেশি গুরুত্বপূর্ণ আগে যেগুলো সংক্ষিপ্ত ফর্ম দিছি ওগুলোর সংক্ষিপ্ত ফর্মটা বেশি গুরুত্বপূর্ণ। এটা সংক্ষিপ্ত ফর্মও আপনারা চাইলে, আপনাদের যদি মেইন এটা যদি মনে থাকে তাহলে আপনারা কিন্তু চাইলে কি করতে পারবেন, সংক্ষিপ্ত ফর্মটাতে চলে যেতে পারবেন এখান থেকে, অথবা সংক্ষিপ্ত ফর্মটা যদি অপশন দেওয়া থাকে, আপনার যদি মেইন ধারাটার প্রথম 2-3টা পদ মনে থাকে, ওই ফর্মের মধ্যে আপনি এন এর ভ্যালু 0, 1, 2 এগুলো বসায়া আপনি চেক করে দেখতে পারবেন যে আপনি কোন সংক্ষিপ্ত ফর্ম থেকে এই ধারাটা আসতেছে, যেই সংক্ষিপ্ত ফর্ম থেকে এই ধারাটা আসবে সেটাই তাহলে আপনার অ্যান্সার হবে, ঠিক আছে। এভাবে করতে পারবেন, ওকে। তাহলে এই পর্যন্ত আমরা ত্রিকোণমিতিক ধারার যা যা দেখলাম এই পর্যন্ত বুঝছেন কিনা বলেন। আর একটা জিনিস খালি, ছোট্ট একটা জিনিস খালি দেখাবো, সবই তো মুখস্থ। ঠিক আছে। হ্যাঁ এই ধারার এখানে অনেক কিছু ভাইয়া মুখস্থ, জি সবকিছু তো আজকে বোঝার জিনিস কম, প্রচুর একদম মুখস্থ রাখতে হবে প্রচুর। হ্যাঁ এগুলো একটু মুখস্থ রাখতে হবে। আচ্ছা আমি আপনাদের এক ধরনের সিরিজের ব্যাপারে একটু ধারণা দিতে চাই, লাস্ট টেলিস্কোপিং সিরিজ। টেলিস্কোপিং সিরিজ বলতে একটা সিরিজ আছে এক ধরনের, এই সিরিজের একটা বিশেষত্ব হচ্ছে ধরেন আমি আপনাকে এক এক্সাম্পল দিই, এক্সাম্পলের মাধ্যমে বুঝাই জিনিসটা।
ধরেন কে ইজ ইকুয়াল টু 1 থেকে n নিলাম। আচ্ছা, এইটাকে আমি একটু, এই সিরিজটাকে আমি একটু ভাঙতে চাই। ভাঙলে কি হবে ভাইয়া একটু দেখেন। কে এর ভ্যালু যদি আপনি 1 বসান তাহলে আপনি কি কি পাচ্ছেন ভাইয়া? টেন ইনভার্স 2 মাইনাস টেন ইনভার্স 1 পাচ্ছেন, রাইট? প্লাস দিয়ে কে এর ভ্যালু 2 বসালে কত পাচ্ছেন? টেন ইনভার্স 3 মাইনাস টেন ইনভার্স কত ভাইয়া? 2। এইভাবে করে যদি আপনি সিরিজটাকে আগাইতে থাকেন, আপনি দেখবেন ভাইয়া, এই যে দেখেন, এই যে -2 + 2 কাটাকাটি, পরেরটাতে আবার 3 - 3 কাটাকাটি, এভাবে করে সবগুলো কাটাকাটি চলে যায়। টেলিস্কোপিং সিরিজ হচ্ছে এমন এক ধরনের সিরিজ যেই সিরিজের অ্যান্সারের মধ্যে শুধুমাত্র ফার্স্টের টার্ম আর লাস্টের টার্ম ছাড়া আর কোনো কি থাকে না, টার্ম থাকে না। সবার লাস্টের টার্মে আসবে হচ্ছে কে এর ভ্যালু যদি 1 n বসান, সবার লাস্টে কি বসবে? কে এর ভ্যালু n বসবে। কে এর ভ্যালু যদি n বসান আপনি পাবেন টেন ইনভার্স n + 1 মাইনাস টেন ইনভার্স n, এরকমই পাবেন। ঠিক আছে? তো আপনারা যেটা দেখবেন যে প্রত্যেকটা টার্মের, এই টার্মের একটা পদের সাথে এই টার্মের একটা পদ ক্যান্সেল হয়ে যাচ্ছে, আবার এই টার্মের এই একটা পদের সাথে থার্ড টার্মের একটা পদ ক্যান্সেল হয়ে যাচ্ছে। এবার সব ক্যান্সেল হয়ে আপনার অ্যান্সারের মধ্যে শুধুমাত্র লাস্টের টার্ম আর ফার্স্টের টার্মটা থাকবে। লাস্টের টার্ম মাইনাস ফার্স্টের টার্ম, এটাই হচ্ছে টেলিস্কোপিং সিরিজের অ্যান্সারের মধ্যে থাকে। তো এখন আপনার এখানে অ্যাকচুয়ালি বোঝার জিনিসটা কি, যখন দেখবেন আপনাকে সামেশন আকারে কোনো কিছু লিখে দিচ্ছে, ওই সামেশনের মধ্যে একটা পদ হচ্ছে n+1 আর একটা পদ হচ্ছে n, তো আপনি, এবং মাঝখানে হচ্ছে মাইনাস চিহ্ন দেওয়া আছে, আপনি বুঝে যাবেন যে এইখানে যদি আপনি যোগ করেন, যোগ ফলটা আপনার কষ্ট করে বের করা লাগবে না। যোগ ফলটা হচ্ছে আপনার লাস্টের টার্ম মাইনাস ফার্স্টের টার্ম হচ্ছে আপনার কি হবে? অ্যান্সার হবে। লাস্টের টার্ম মাইনাস ফার্স্টের টার্ম অ্যান্সার, বাকি সব পদ কাটাকাটি চলে যাবে। এটাই হচ্ছে টেলিস্কোপিং সিরিজ। ঠিক আছে? তো টেলিস্কোপিং সিরিজটা বুঝতে পারছেন কিনা? জি ভাইয়া। চলেন এবার আমরা কিছু এমসিকিউ সলভ করি। তো বলেন, প্রথম পদটাই আমাদের টেলিস্কোপিং সিরিজ, নম্বরটা অ্যান্সার করতে হবে। পড়বে না ভাইয়া একটু ওই টেলিস্কোপিং সিরিজটাকে শুধু টেন ইনভার্সের ক্ষেত্রে হতে পারে, না না ভাই, নাকি এটা এটা যে +1 কোনো কে এ জাতীয়? যে কোনো কিছুর ক্ষেত্রে হইতে পারে। ঠিক আছে? এটা ধরেন যে কোনো কিছুর ক্ষেত্রে হইতে পারে এটা ভাই। এটা আমি যদি আপনাকে আরেকটা ধরেন সিরিজ দেই, ধরেন 1/k+1 ভাইয়া আর -1/k, তো ভাইয়া এইখানে এইটাও না ভাইয়া টেলিস্কোপিং সিরিজ হবে। ঠিক আছে? তো আমি যদি এখানে k = 1 থেকে আমি যদি আপনাকে দেই 10 পর্যন্ত, আপনি খুব ইজিলি বুঝে যাবেন যে প্রথম এটার একটা পদ আসবে 1/11 মাইনাস কি আসবে 1, এটা হচ্ছে আপনার অ্যান্সার হবে। কারণ লাস্টের অর্থাৎ পদ যে হচ্ছে 10 কে বসান দিলে, +1 আর কে এই জাতীয় থাকবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জাতীয় থাকবে, যেটার মধ্যে কি হবে, কাটাকাটি গিয়ে সব শেষে লাস্টের টার্ম আর ফার্স্টের টার্মটাই রয়ে যাবে। ঠিক আছে? ওইগুলো টেলিস্কোপিং সিরিজ। এটাও একটা টেলিস্কোপিং সিরিজ। অনেক সময় ভাইয়া টেলিস্কোপিং সিরিজটা না এইভাবে দেওয়া থাকে, 1/k × k+1 এই ফরম্যাটে দেওয়া থাকে। এখন এটাকে দিল, তখন আপনার কি করতে হবে জানেন? তখন আপনাকে এইটাকে আংশিক ভগ্নাংশে ভাগ করার পরে তখন আপনি বুঝতে পারবেন যে এটা একটা টেলিস্কোপিং সিরিজ। যেমন এইটাকে আংশিক ভগ্নাংশে ভাগ করলে এই উপরেরটাই আসে, বুঝছেন? তো উপরেরটা তো টেলিস্কোপিং সিরিজ। এখন এইটার সামেশন বের করা তো একটু ডিফিকাল্ট আপনার জন্য, কিন্তু যখন এটাকে আপনি টেলিস্কোপিং সিরিজে ভাঙে ফেলবেন তখন আপনি জানবেন যে এটা জাস্ট লাস্টের টার্ম আর ফার্স্টের টার্মের বিয়োগ ফলটা অ্যান্সারের মধ্যে আসবে। ঠিক আছে? এই আর কি বিষয়টা। তো আমরা বলেন তো প্রথম এমসিকিউটার অ্যান্সার কত হবে? বি। বি নম্বরটা, ভেরি গুড। ভাইয়া টেইলর সিরিজ এটা নাই নাকি? টেইলর সিরিজ তো ভাই আমাদের ক্যালকুলাস পার্টের মধ্যে শেষ হয়ে গেছে আলোচনা ওইটা। ও আচ্ছা, সরি ভাই, ঠিক আছে। 3 নম্বরের এমসিকিউটা বলেন তো কত হবে? sin a sin a+, এটা তো ডিরেক্ট ফর্মুলা। বি নাম্বার। বি নম্বরটা রাইট। 4 নম্বরটা বলেন তো কত হবে? cos এ নাম্বার। ভেরি গুড, এ নম্বর। আচ্ছা এবার আসেন, আচ্ছা সাইন কজ এর সিরিজ, এটা আমাদের বইয়ে আছে, আমি বলবো এটা আপাতত লাগবে না।
ঠিক আছে, এটা নিষ্প্রয়োজন আমার মতে। কে ইন্টু পাই বাই টু, আচ্ছা এটার মান বের করতে দিয়েছে, তাহলে এটা কে এর ভ্যালু 1 বসান, কত পাবেন? কস পাই বাই টু, যোগ কে এর ভ্যালু 2 বসান, কস পাই, কে এর ভ্যালু 3 বসান, কস 3 পাই বাই টু, কে এর ভ্যালু 4 বসান, কস 2 পাই, নাকি? তাহলে কস পাই বাই টু এর ভ্যালু হচ্ছে 0, কস 3 পাই বাই টু এর ভ্যালু 0, কস পাই এর ভ্যালু কত বলেন তো ম্যাম? -1, আর কস -1 2 পাই এর ভ্যালু কত? সো অ্যান্সার কত হবে? +1, রাইট? -1 +1 কাটাকাটি গিয়ে 0, সো অ্যান্সার হবে 0 আর কি, ঠিক আছে? অ্যান্সার 0 আসবে। তো এটা এখন এই অঙ্ক তো আমি ফর্মুলা দিয়ে করতে যাব না, বুঝছেন? কারণ এটা তো ডিরেক্টলি আমি দেখতেছি অল্প কয়টা পদ দিছে, তাহলে আমার তো ওই যে ওই ফর্মুলাতে যাওয়ার দরকার নেই। আমাদের যে কোসাইন ধারার যে ফর্মুলাটা ওইটা তো যাওয়ার তো দরকার নেই, ঠিক আছে? আচ্ছা এবার বলেন এই 14 নম্বরটা বলেন, 1 + cos θ cos 2θ cos n θ, এটার মান কত হবে? সি নাম্বার এটা। সাইন এটা সি নম্বরটা হবে না? হ্যাঁ ওইটাই তো মনে হচ্ছে। জি সি নাম্বার। আচ্ছা একটু একটু কি দাঁড়াবেন, আমি একটা জিনিস একটু দেখবো। না ভাই ওটা তো হচ্ছে না। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। এটাতে মনে হয় মাইনাস হতো নাকি ভাই? তো ওই ফর্মুলাটার মধ্যে, আচ্ছা আমরা যদি ফর্মুলাটাতে একটু যাই, মাইনাস হবে ওই এ ফর্মুলাটার মধ্যে মাইনাস। cos a থেকে শুরু হয়েছে, এখানে তো একটা 1 থেকে শুরু হয়েছে না? এটা cos a থেকে শুরু হইলে এই ফর্মুলাটা আসে, তাই না? এই যে cos a cos 2a, এ থেকে এটা তো শুরু হইছে 1 থেকে, তাহলে তো পুরোপুরি মিলে নেই। cos θ 2θ আর n θ, তাহলে এটা তো পুরোপুরি মিলে নেই, এটার কারেক্ট অ্যান্সার নাই এখানে, ঠিক আছে? 15 নম্বরটার কারেক্ট অ্যান্সার আছে, এটার কারেক্ট অ্যান্সার নাই অপশনে, ঠিক আছে? 15 নম্বরের কারেক্ট অ্যান্সার আছে, একটু বলেন তো কত হবে? sin θ sin 2θ sin n θ, এটা কত হবে? বি নাম্বার, এ নাম্বার হুম, এ নম্বর। বি নাম্বার, বি নাম্বার না, বি নম্বর কেমনে ভাই? সবগুলোই বি সাইন নম্বরে হয়ে তো গেল। সব সাইন না, এখানে সবগুলো সাইন থাকলে তো কজ এর কোনো কিছু আসে না, তাইনি তাই না? হবে, হ্যাঁ। সাইনই হবে। বি নম্বরটা হবে ভাইয়া, যদি এটা কস থাকতো, কস থিটা কস 2θ থাকতো, তাহলে হচ্ছে বি নম্বরটা হইতো, রাইট? ওকে, আচ্ছা এবার আসেন, সাইন এক্স সিরিজের বিস্তারে x⁵ এর সহগ কত? তা এই জাতীয় প্রবলেম যদি আসে সেই ক্ষেত্রে সাইন এক্স এর বিস্তারটাতে আমরা একটু যাই। x⁵ এর সহগ হচ্ছে 1/5 ফ্যাক্টোরিয়াল, 1/5 5 ফ্যাক্টোরিয়াল। আর x⁴ এর cos x এর বিস্তারের x⁴ টা দেখেন 1/4 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে? এগুলো হচ্ছে x⁵ থাকলে ও নিচে 1/5 ফ্যাক্টোরিয়াল এইভাবে থাকে আর কি, ঠিক আছে? তাহলে আমরা 9 নম্বরটা কত হবে অ্যান্সার? 1/5 ফ্যাক্টরিয়াল। এই হবে। এই হবে। আর তাহলে 10 নম্বরটা বলেন তো x⁴ এর সহগ কত? এটাও এই হবে, 1/4 ফ্যাক্টোরিয়াল। এটা হচ্ছে 10 মাইনাস cos এর ক্ষেত্রে কিন্তু ভাইয়া আপু ওই যে -1/4 ফ্যাক্টোরিয়াল হবে, প্লাসই হবে। না ভাইয়া প্লাস দিতে হবে। প্লাস ছিল যে 1 মাইনাস, আচ্ছা দেখি তো ফর্মুলাতে যাই তো। ও সরি সরি, x⁴ এরটা হচ্ছে প্লাস, ঠিক আছে? x⁴ এরটা মাইনাস ছিল, সরি। তাহলে এটা হবে প্লাস, ঠিক আছে? ঠিক আছে আপু, এটা হবে প্লাস 1/4 ফ্যাক্টোরিয়াল। আর tan ইনভার্স x এর, এটা তো আমি মনে হয় বলি নাই, এটা কি বলছিলাম? না ভাইয়া, বললেন ধনের মধ্যে হ্যাঁ, বলছিলেন ভাইয়া এটা ইয়ে নাম্বার হবে। ঠিক আছে, ঠিক আছে, তো এই আর কি, এইগুলাই আমাদের মোটামুটি প্রবলেম। 11 নাম্বারটা কি হলো ভাই? 11 নম্বরটা আমি tan ইনভার্স x এর আমি বলছি যে এই সিরিজ গুলা না পড়লেও চলবে আর কি আপনাদের, ঠিক আছে? আপনারা চাইলে বাদ দিতে পারেন। বলেন না বিস্তার বোঝা মানটা কি হবে, এক না হলে তো হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটার অ্যান্সারটা হবে এই যে বি নম্বরটা, মডুলাস x < <= 1।
অ্যান্সারটা এটা, বাট আপনি টেন ইনভার্স এক্স এই জাতীয় সিরিজগুলো চাইলে বাদ দিতে পারেন, ঠিক আছে, আমাদের বইয়ের মধ্যে আছে, বাট বাদ দিতে পারেন। সাইন এক্স কস এই তিনটার সিরিজটা হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ, টেলিস্কোপিং সিরিজ, সাইন কস টেন এগুলো গুরুত্বপূর্ণ। ইনভার্সের গুলা আপাতত বাদ দিতে পারেন, ঠিক আছে, লাগলে আমি পরে দেখাই দিব, ঠিক আছে। তাহলে এই আর কি ছিল আমাদের অ্যালজেব্রিক সিরিজ আর হচ্ছে ত্রিকোণমিতিক সিরিজ এইগুলার আলোচনা। তো এই নিয়ে টোটাল কারো কোনো প্রশ্ন আছে কিনা বলতে পারেন। কারো যদি কোনো প্রশ্ন না থাকে আমি গত ক্লাসের যে প্রবলেমটাতে আমাদের সমস্যা ছিল সেই প্রবলেমটাতে যাব। ভাইয়া সাইন এক্স কজ এক্স এর ক্ষেত্রে যদি সাইন এক্স এর ক্ষেত্রে বলে যে এক্স স্কোয়ারের সহগ কত, এটা তো জিরো হবে না? সাইন এক্স এর ক্ষেত্রে যদি বলে এক্স স্কয়ার, হ্যাঁ এক্স স্কয়ারের সহগ তো 0 হবে, রাইট, 0 হবে। আচ্ছা, তাহলে আমরা একটু আগের দিনের প্রবলেমে যাই। আচ্ছা, এই প্রবলেমটা অ্যাকচুয়ালি সলভ করবেন কিভাবে? এই প্রবলেমটা সলভটা যেভাবে করবেন সেটা হচ্ছে, এখানে আপনি একটা জিনিস দেখেন, এক্স মাইনাস ওয়ান, এক্স এর ভ্যালু 1 কি বসাইতে পারবেন? পারবেন না, রাইট, এক্স ইজ নট ইকুয়াল টু 1, এটা তো কনফার্ম। এবার আপনি কেস 1-এ আসেন। কেস 1, আপনার এক্স এর ভ্যালু যদি 1 থেকে বড় হয় তখন কি হবে বলেন তো? এক্স এর ভ্যালু যদি 1 থেকে বড় হয় তখন কি হবে? 1 তো হবে না, তাহলে 1 থেকে বড় হইলে কি হবে? 1 থেকে বড় হইলে এই জিনিসটা কি, নিচের জিনিসটা পজিটিভ হবে না? নিচের জিনিসটা পজিটিভ হয়ে যাবে, তখন আপনি গুণ করেন, তখন আমরা অলরেডি বের করছিলাম কি 2 লেস দেন ইকুয়াল টু এক্স মাইনাস 1, তো এক্স হচ্ছে 3 এর সমান অথবা 3 থেকে বড়। আচ্ছা, এখন এক্স এর মান তো 1 থেকে ছোট হইতে পারে। এক্স এর মান যদি 1 থেকে ছোট হয় তাহলে ভাই কি হবে আমার একটু বলেন। এক্স এর মান যদি 1 থেকে ছোট হয় তাহলে এই এক্স মাইনাস 1 এর ভ্যালুটা কত হবে? নেগেটিভ হয়ে যাবে না? এক্স মাইনাস 1 এর ভ্যালু নেগেটিভ হয়ে যাবে না? এখানে আপনি 1 থেকে ছোট যে কোনো কিছু বসান, 0 বসান এক্স এর জায়গায়, 0 মাইনাস 1 মানে কত? -1। তো -1 বসলে এই পুরো রাশিটার মান কত হয়ে যায়? -2। -2 কি 1 থেকে ছোট? -2 কি 1 থেকে ছোট? ছোট। অর্থাৎ কেস 2 যদি আমরা করি, কেস 2 তে এক্স যখন 1 থেকে ছোট হবে তখন সকল এক্স এর জন্যই এই লেফট হ্যান্ড সাইডটা অলওয়েজ কি হবে? রাইট হ্যান্ড সাইড থেকে ছোট হবে। লেফট হ্যান্ড সাইডটা অলওয়েজ কি হবে? রাইট হ্যান্ড সাইড থেকে ছোট হবে, অর্থাৎ লেফট হ্যান্ড সাইডটা ট্রু হবে। তার মানে এক্স 1 থেকে ছোট এইটা হচ্ছে আপনার একটা অ্যান্সার, আবার এক্স 3 এর সমান অথবা 3 থেকে বড় এটা হচ্ছে আপনার আরেকটা অ্যান্সার। তাহলে এক্স কে 1 থেকে বড় ধরলাম, ধরার পরে আমরা দেখলাম যে সব সময় এক্স এর ভ্যালু কিন্তু অ্যান্সার হয় না। এক্স 1 থেকে বড় হইলে তখন আমরা গুণ করে এক্স এর ভ্যালু 3 থেকে বড় হইলে আমরা অ্যান্সারটা পাচ্ছি। আর এক্স যদি 1 থেকে ছোট হয় তাহলে আমার আর অঙ্ক করারই দরকার নেই, কারণ এক্স যদি 1 থেকে ছোট হয় এই লেফট হ্যান্ড সাইডে পুরোটার মান নেগেটিভ হয়ে যাবে, আর নেগেটিভ কোনো কিছুর মান কি হয়? অলওয়েজ 1 থেকে ছোট হয়। এই দুইটা কেস ধরে এই অঙ্কটা আর কি আমাদের করা লাগবে। এটা বি নম্বরটা হচ্ছে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। এক্স 1 থেকে ছোট, 1 থেকে ছোট হইলো আমরা যেটা দেখবো যে এখানে কোন বিন্দুতে এক্স এর মান বসানো যাবে না। আমরা দেখলাম যে এক্স এর ভ্যালু 1 বসানো যাবে না। এবার আমরা 1 থেকে বড়র জন্য একবার চেক করব, 1 থেকে ছোটর জন্য একবার চেক করব, 1 থেকে বড়র ভ্যালুগুলোর জন্য কি কাজ করে কিনা অ্যান্সার, আর 1 থেকে ছোটর ভ্যালুগুলোর জন্য কাজ করে কিনা। 1 থেকে ছোট হইলে সবসময় উত্তর হয়, আর 1 থেকে বড় হইলে সবসময় উত্তর হয় না, 1 থেকে বড় হইলেই হবে না। যেমন এক্স এর ভ্যালু যদি 2 বসান, 2 বসাইলে কিন্তু কারেক্ট অ্যান্সার হবে না। 1 থেকে বড় আপনি 1.5 বসান, কারেক্ট অ্যান্সার পাবেন না। তখন কখন কারেক্ট অ্যান্সার হবে সেটা বের করার জন্য আমরা কি করলাম? গুণ টুন করে এক পাশে নিয়ে দেখলাম এক্স ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু 3 যদি হয় তাহলে হচ্ছে এটা লেফট হ্যান্ড সাইডের মানটা 1 থেকে ছোট হবে, আর এক্স যদি 1 থেকে ছোট হয় তাহলে অলওয়েজ এটা 1 থেকে ছোটই থাকে। তাহলে এই দুইটা কেসকে কনসিডার করে আমরা এই অ্যান্সারটা লিখছি, এক্স 1 থেকে ছোট অথবা এক্স 3 এর সমান অথবা 3 থেকে বড়। বুঝতে পারলেন কিনা বলেন? ভাইয়া এখানে যে একটা ইকুয়াল সাইন আছে, তো এক থেকে ছোট মান বসালে সেটা তো ভ্যালুটা 1 থেকে ছোটই পাবো, কিন্তু এখানে তো ইকুয়াল একটা সাইন আছে। না না, ইকুয়াল মানে কি? ইকুয়াল মানে হচ্ছে আপনার ছোট হইলেও কারেক্ট অ্যান্সার হবে, আবার ইকুয়াল হইলেও কারেক্ট অ্যান্সার হবে। এখন এটাকে আপনি 1 এর ইকুয়াল বানাবেন কেমনে? 1 এর ইকুয়াল তো আপনার জোর করে বানানোর দরকার নেই। যদি আপনার অ্যান্সারের ভিতরে ইকুয়ালের জিনিস তাহলে ওই উত্তরটাকে আপনি কারেক্ট অ্যান্সারের মধ্যে নেবেন। যদি ইকুয়ালের কোনো কিছু আসে না, আসলে নেবেন না, শেষ। যেমন আপনার ইকুয়াল তো আপনার একটা কিছু আসতেছে আপু, দেখেন
এক্স যদি 3 এর সমান তো 3 থেকে বড় আমরা দেখি না, এক্স এর ভ্যালু 3 বসান তো। এক্স এর ভ্যালু 3 বসালে কত পাচ্ছেন? 2 ডিভাইডেড বাই 3 মাইনাস 1 মানে কত? 2 ডিভাইডেড বাই 2, অ্যান্সার কত পাচ্ছেন? 1 পাচ্ছেন না? তখন তো লেফট হ্যান্ড সাইডে রাইট হ্যান্ড সাইড সমান হয়ে যাচ্ছে, তখন তো আপনি ইকুয়ালের কেস পাচ্ছেন। এই জন্য তো এটা ইকুয়াল দেওয়া আছে, ঠিক আছে? ভাই এটা আচ্ছা প্রশ্ন ছিল জি ভাইয়া বলেন। ভাই, এগুলো যদি বলে ওই আমাদের পরম মানের সাহায্যে প্রকাশ করো, এগুলো কি সম্ভব এই ফাংশন গুলো, মানে অসমতা গুলো? এইটাকে পরম মানের সাথে পারবেন না। যদি আপনার ভ্যালুটা যদি এভাবে দেওয়া থাকে যে ওই যে ধরেন 5 থেকে বড় 8 থেকে ছোট, ওগুলাকে আপনি পরম মানের সাথে প্রকাশ করতে পারবেন, বুঝছেন? কিন্তু এক্স এর ভ্যালু একটা থেকে ছোট, আবার এক্স এর ভ্যালু আরেকটা থেকে বড়, আলাদা আলাদা ডোমেনের জন্য এদেরকে কিন্তু পরম মানে আনতে পারবেন না। একটা সিঙ্গেল ডোমেনের মধ্যে যদি থাকে তখন আপনি পরম মানে আনতে পারবেন, বুঝতে পারছেন? আচ্ছা ভাই, একটা বিষয়, এই এটা কি মানে ভগ্নাংশ আছে এই কারণে আমরা এই কেসগুলো চিন্তা করছি? জি জি ভাইয়া, ভগ্নাংশ থাকলেই আপনার যখন দেখবেন যে যেই অঙ্কগুলোর ক্ষেত্রে দুইটা উৎপাদক আছে, একটা উপরে একটা নিচে, অথবা তখন অঙ্কটা আরেকটু জটিল হয়ে যাবে। যদি উপরে নিচে দুই জায়গায় উৎপাদক দিয়ে তখন অঙ্কটা আরেকটু জটিল হয়ে যাবে। আর যদি জি এখন আমরা ওই জটিলতা যাব না, কারণ আপনার এমসিকিউ সলভিং এর ক্ষেত্রে এই লেভেলের টাইম কনজিউমিং জিনিস দিবে না আপনাকে। যদি ওই লেভেলের টাইম কনজিউমিং এমসিকিউ দেয়, আপনি সুন্দর মতো ওই এমসিকিউটা কাজ করবেন না, কারণ আপনার তো 100টা এমসিকিউ কাজ করতে হবে, আপনি ওই একটা এমসিকিউর পিছনে বেশি টাইম দিতে পারেন না। তো যদি আপনার এই জাতীয় প্রবলেম দেখেন যে নিচে একটা উৎপাদক আছে x-1 বা x-2 এরকম, তখন আপনি প্রথমে বুঝে যাবেন যে এই জিনিসটা x-2 আছে মনে করে নিচে, তাহলে এটা কি x এর ভ্যালু 2 হইতে পারে? x ইজ নট ইকুয়াল টু 2। এবার 2 থেকে বড়র জন্য একবার চিন্তা করবেন, 2 থেকে ছোটর জন্য একবার চিন্তা করবেন, শেষ। দুইটা কেস ধরে দুইবার অ্যান্সার বের করবেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, অর্থাৎ যদি এখানে শুধু কথার কথা x-1 smaller than 1 থাকতো, অন্য যে অঙ্কগুলো আছে অসমতার, যেমন 12 নাম্বারটা যেটা আমরা দেখতে পাচ্ছি বা এরকম, ওটার জন্য এই কেসগুলো আমরা চিন্তা করব না। না না, ওগুলোর জন্য এটা চিন্তা করার দরকার নেই, সবগুলো এক সাইডে নিয়ে আসে আমরা অঙ্কটা করে ফেলতে পারি, ঠিক আচ্ছা আছে? আচ্ছা। বাট এই ভগ্নাংশের ক্ষেত্রে চিন্তা করা দরকার আছে, কারণ আপনি যখন এই জিনিসটার ভ্যালু যদি নেগেটিভ হয় তখন তো সাইন চেঞ্জ হয়ে যাওয়ার একটা বিষয় থাকে, আবার পজিটিভ হলে একরকম, গুণ দিলে সাইন চেঞ্জ হয় না। কারণ আমরা দেখুন কেস 1-এ যখন আমরা x-1 দিয়ে রাইট হ্যান্ড সাইড x-1টাকে নিয়ে গেছি, তখন অ্যাকচুয়ালি কেন আমার সাইনটা চেঞ্জ আমি করিনি, কারণ আমি ধরেই নিছি x এর ভ্যালুটা 1 থেকে বড়। x এর ভ্যালু 1 থেকে বড় হইলে x-1টা পজিটিভ থাকে, আর পজিটিভ জিনিস দিয়ে গুণ করলে ইনইকুয়ালিটি চেঞ্জ হয় না, ঠিক আছে? আবার কিন্তু সেকেন্ড কেসটাও আমার চিন্তা করতে হবে, যখন এই উৎপাদকের ভ্যালুটা নেগেটিভ, এটাও আমার চিন্তা করতে হবে, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। ইনইকুয়ালিটি চেঞ্জ হয় সম্ভবত যে নেগেটিভ মাইনাস দিয়ে গুণ করলে আর হচ্ছে বিপরীতকরণ করলে। জি, এই দুইটা ছাড়া ইনইকুয়ালিটি চেঞ্জ হয় না, এই দুইটা কারণে ইনইকুয়ালিটি চেঞ্জ হয়। নেগেটিভ সাইন দিয়ে পক্ষান্তর করলে কি চেঞ্জ হয় কিনা? ধরেন এই x গ্রেটার দেন 3, তাহলে 3 স্মলার দেন x। দেখেন, ধরেন পক্ষান্তর বলতে কি আপনি ক্রস গুণনের কথা বলতেছেন? না, মানে বাম পক্ষটা ডান পক্ষে নিয়ে আসা, ডান না পক্ষ না না, বাম পক্ষে ওইটা নিয়ে করলে ইনইকুয়ালিটি চেঞ্জ হয় না। x গ্রেটার দেন 3 বললেন তো, এটাকে আপনি লিখলেন যে 3 লেস দেন x, এভাবে তো নাকি? জি জি, এটা দুইটা সেম কথা না? x সেম গ্রেটার কথা। দেন এটার জন্য কোনো ইনইকুয়ালিটি, এটাকে ইনইকুয়ালিটি চেঞ্জ বলে না। আচ্ছা আচ্ছা। জি, তাহলে এই ছিল হচ্ছে আমাদের অ্যালজেব্রার কিছু কমন টপিক, যেগুলো আমাদের কলেজ স্কুলে দুই জায়গায় ছিল, এগুলো আলোচনা। আপনারা একটা পরীক্ষা দিবেন, আপনাদের উপর একটু প্রেশার দিচ্ছি এই উইকে, আমি পরপর 3টা ক্লাস রাখছি। তো আচ্ছা, পরীক্ষাটার ডেটটা জানি কবে? পরীক্ষার ডেটটা আপনাদের হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম একটু দেখি, দাঁড়ান। 17 তারিখে দিছে ভাইয়া, মানে আজকে 14 তারিখ, তো আরো 2 দিন আপনারা গ্যাপ পাবেন। জি, তাহলে ইনশাল্লাহ পারা যাবে। ঠিক আছে, আচ্ছা আমি রেকর্ডিং অফ করে দিচ্ছি।